বান্ধবীর সাথে বাজে ধরে অচেনা একটা ছেলের আইডিতে মেসেজ দিয়ে বলেছিলাম, হ্যালো হ্যান্ডসাম, বিয়ে করবে আমায়? প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যেখানেই থাকো প্লিজ আমাকে নিয়ে যাও। প্রতিদিনের মতো ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিতে দিতে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছিলাম। হঠাৎ সেখানে আমাকে ডিয়ার বলা হলো। একটা অপরিচিত ছেলের আইডিতে মেসেজ দিয়ে প্রপোজ করতে হবে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও উপায় না পেয়েও খুঁজে খুঁজে শ্রাবণ চৌধুরী নামে একটা আইডি বের করলাম আর মেসেজ দিয়ে বললাম, এই যে মিস্টার, কবে নিয়ে যাবেন আমাকে আপনার কাছে? প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গিয়েছি। লাভ ইউ জামাইজান। মেসেজটা দিয়ে এখন ভীষণ ভয়ে আছি, যদি এই আইডির লোকটা কিছু বলে। এই ভেবে আমি ফোনটা রেখে বান্ধবীর সাথে কথা বলতে লাগলাম। যতই হাসি খুশি দেখাক না কেন ভিতরে ভিতরে ধুকফুকানি বেড়ে চলল। বিকেলের দিক দিয়ে হিয়া প্রাইভেট থেকে বাড়ি ফিরে এলো। কিচেনে ঢুকে তার মা মাহিয়া বেগম সাথে কিচেনে কাজও করে দিল। রাতে তারাবি নামাজ শেষ করে শ্রাবণ চৌধুরীর কোম্পানির কিছু ডকুমেন্ট চেক করে ল্যাপটপে, এর সাথে ফোনটাও হাতে নেয়। সেখানে স্কিল করতে করতে একটা মেসেজ দেখে হতভম্ব। সাথে সাথে মেসেজটাই ঢুকে দেখলো মেসেজটা, জামাইজান, এই রমজান মাসের প্রতিটা ইফতারে আপনাকে শরবত বানিয়ে খাওয়াতে চাই। আপনি যেখানেই থাকুন না কেন এসে আমাকে নিয়ে যান। শ্রাবণ মুহূর্তেই রেগে দাঁত চেপে উঠে দাঁড়ালো। বাজখাই গলায় ছোট্ট কাব্য ডেকে উঠল, কাব্য রুমে আয় তো একবার। কাব্য মিনিট দুপের পর এসে বলল, কি হয়েছে? শ্রাবণ মেয়েটার আইডির লিঙ্ক কাব্যর ফোনে সেন্ড করে বলল, 20 মিনিট সময় দিলাম, এই মেয়েটার A to Z সব খবর আমার সামনে এনে দিবি। কাব্য ফোন বের করে লিঙ্কটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া, এই মেয়ে কিছু করেছে? শ্রাবণ তীব্র দৃষ্টিতে তাকালো। কাব্য মাথা নত করে চলে গেল। আজ পর্যন্ত বড় ভাইয়ের মুখের ওপর কোনো কথা বলতে পারেনি, আজও পারবে না। হিয়া সেই যে বিকেলে মেসেজ ঢুকে অচেনা ছেলেটার কনভারসেশনে ডিলিট করে এরপরই আবার মেসেঞ্জারে ঢুকে নেই। কেমন যেন বুক ধুকফুক করছে। কাকে না কাকে মেসেজ দিয়েছে আল্লাহ ভালো জানে। কে জানে 2-3 বাচ্চার বাপি নাকি। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পড়তে বসলো। সামনে SSC পরীক্ষা, হাতে বেশি সময় নেই। রমজান মাস বলে কলেজ বন্ধ দিয়েছে, কিন্তু প্রাইভেট খোলা আছে। এদিকে কাব্য 20 মিনিট পরই শ্রাবণের রুমে এসে নক করলো। ভাইয়া আসবো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আয়। কাব্য রুমে ঢুকে শ্রাবণের সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, ভাইয়া, মেয়েটার নাম হিয়া, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম হামিদ শিকদার, মায়ের নাম মাফিয়া শিকদার। মেয়েটার কোনো ভাই বোন নেই, ওরা ঢাকায় থাকে। ওর বাবা একজন উকিল। ওদের বাসাটা নিজস্ব 3 তলা। সেক্ষেত্রে বলতে গেলে নিচতলায় পার্কিং আর কাজের লোকরা থাকে, আর 2 তলা ওরা থাকে, আর 3 তলা ফ্ল্যাট হিসেবে ভাড়া দেয়। এখন সেখানে কেউ থাকে না, আর লোকেশনও দিয়ে দিয়েছি তোমাকে। শ্রাবণ ল্যাপটপের কাজে মন দিল আর কাব্যকে চলে যেতে বলল। কাব্য রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসতে চুট করে মনে পড়ল মেয়েটার ছবি তো শ্রাবণকে দেয়নি। তখন হোয়াটসঅ্যাপে কাব্য একটা ছবি পাঠালো, সাথে মেসেজও দিল, ভাইয়া এইটা ওই মেয়েটার পিক। শ্রাবণ সেই ছবিটা দেখেই কিছুক্ষণ নিচুপ হয়ে রইল। চোখ জোড়া পলক ফেলতে ভুলে গেল। অপূর্ব দেখতে মেয়েটা। মেয়েটার কাজল কালো চোখে যেন অদ্ভুত মায়া, বারবার তাকিয়ে থাকতে মন চাচ্ছে। শ্রাবণ ভাবতে লাগলো, মেয়েটা কি ওকে চেনে যে ওই রকম একটা মেসেজ দিল? শ্রাবণ আর কাজে মন বসাতে পারলো না। ল্যাপটপ রাফালে দিয়ে রুম থেকে বেরিয়ে কাব্যকে ডাকলো। কাব্য সামনে আসতে শ্রাবণ বলল, কাব্য শোন, ব্যাগপত্র গুছিয়ে রাখ, কালকে একটা জায়গায় যাব, কয়েকদিন থাকবো সেখানে। তোমার কাজ আছে নাকি? ঠিক আছে, যাব। কাব্য চলে যেতেই শ্রাবণ সেখান থেকে চলে এলো। কি যেন ভেবে হাঁটা দিল। পরক্ষণে তার বাবার রুমের সামনে এসে ঠেকলো। বাহির থেকে বলে উঠল, বাবা আসবো? শ্রাবণের বাবা তৌকির চৌধুরীর ভিলা থেকে বললেন, এসো শ্রাবণ। শ্রাবণ ভিতরে ঢুকে তার বাবার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা আমার কিছুদিন ছুটি চাই, একটা কাজে যাব, অফিসে অ্যাটেন্ড করতে পারবো না। খুব জরুরি নাকি? জরুরি যেন তা নয়, এছাড়াও কিছুদিনের জন্য অন্য একটা জায়গা থেকে ঘুরে আসতে চাই, আর তোমার প্রজেক্টগুলো করে দেব। তুমি শুধু অফিসে যেতে পারবো না। তৌফিক চৌধুরী প্রশ্ন করলেন না। ছেলের অপর দ্রুত বিশ্বাস আছে তার। শ্রাবণ যা করে বা করতে চায় কোনোটাই মন্দন হয় না, ভালোই হয়। তিনি এই মুহূর্তে বলে উঠলেন, ঠিক আছে, যেখানেই যাও সাবধানে থেকো। ওয়াশরুম থেকে বের হলেন শ্রাবণের মা সাবিদা চৌধুরী। তার চোখে মুখে চিন্তার রেশ, সব চিন্তা বড় ছেলেকে নিয়েই। তিনি চিন্তিত কণ্ঠে বললেন, তুমি কি একা যাচ্ছ? না, কাব্যর সাথে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। রাতটা ভালোই ভালোই চলে গেল। সকাল হতেই শ্রাবণ ব্যাগপত্র নিয়ে রেডি, সাথে কাব্য। কাব্য এখনও জানে না শ্রাবণ কি কাজে যাবে বা কোথায় নিয়ে যাবে। শ্রাবণ গাড়ি
ড্রাইভারকে একটা লোকেশন দিল। লোকেশনটা হিয়াদের বালিদের লোকেশন। ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ কাব্যকে সাথে নিয়ে বাড়ির গেটের কাছে এলো। হিয়ার বাবা হামিদ সাহেব তখন কোর্টে যাচ্ছিলেন গাড়ি নিয়ে। শ্রাবণ তাকে থামিয়ে বলল, আঙ্কেল আপনার সাথে কিছু কথা ছিল। হামিদ সাহেব গাড়ি থামিয়ে ভিতর থেকেই বললেন, কি বলবে? শ্রাবণ বলো। আমরা শুনলাম আপনি নাকি ফ্ল্যাটটা ভাড়া দিবেন, তাই চলে এলাম। ও আচ্ছা, তুমি বরং ভিতরে গিয়ে আমার মেয়ে আর ওয়াইফের সাথে কথা বলো। দারোয়ান তোমাদের নিয়ে যাবে। আমার কোর্টে যেতে হবে, তাই সময় দিতে পারলাম না। কাব্য হেসে বলল, সমস্যা নেই, আমরা ভিতরে গিয়ে কথা বলছি। হামিদ শিকদারের গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। শ্রাবণ আর কাব্য দোতলায় এসে নক করলো। হিয়া মোবাইলের স্ক্রল করতে করতে দরজা খুলে দিল। শ্রাবণ সক্ষ চোখে হিয়াকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কাব্য এবার বুঝতে পারছে তার ভাই সেই মেয়েটার বাড়িতেই এসেছে। নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, না হলে তার ভাই এখানে আসার মতো লোক নয়। হিয়া কপালের বাস ফেলে বলল, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কাব্য বলে উঠল, আমরা এই বাসায় ভাড়া থাকবো বলে এসেছি। এই বাড়ির মালিক আমাদের ভিতরে এসে কথা বলতে বলেছে। হিয়া যেন মুরগি বানানোর জন্য একটা সুযোগ পেল। ঠিক করলো দুজনের থেকে ভাড়া বেশি চেয়ে নেবে। ছেলে দুটোকে সাথে সাথে বলে উঠল, আসুন আসুন, ভিতরে আসুন। হিয়া কালকে যাকে না চিনে জামাই যান বলে মেসেজ দিয়েছিল, সেই ছেলেই যে তাদের বাসায় ভাড়া চাইতে এসেছে সেটা হিয়া এখনো বুঝতে পারেনি। এই মুহূর্তে হিয়া কথা বলার জন্য শ্রাবণ আর কাব্যকে ভিতরে ঢুকতে বলল। শ্রাবণ ভিতরে ঢুকার আগেই বলল, বাড়িতে আর কেউ নেই? না মানে আপনি একা থাকলে ঢুকবো না। হিয়া হালকা হেসে বলল, আম্মু আছে, আসুন। শ্রাবণ ভিতরে ঢুকলো। হিয়া ওদেরকে ড্রয়িং রুমে সোফায় বসতে বলল। শ্রাবণ আর কাব্য দুজন পাশাপাশি বসে পড়ল। হিয়া ওদের সামনে সামনেই বসলো। শ্রাবণ হিয়াকে বলল, তাহলে আপনার আম্মুকে ডেকে আনুন। আপনার আম্মুর সাথেই কথা বলি। হিয়া গাঝাড়া ভাব নিয়ে বলল, তাকে কি ডেকে হবে? বাড়ির মালিক আমি, আমার সাথেই কথা বলতে হবে। আর আপনাদের মধ্যে কে বড়? কাব্য শ্রাবণকে দেখিয়ে বলল, ভাইয়া বড়। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে রইল। মনে হলো কোথাও যেন দেখছে, কিন্তু মনে করতে পারছে না। শেষেই বলে উঠল, আপনাকে না কোথায় যেন দেখেছি। শ্রাবণ হেসে বলল, দেখতেই পারেন, যেহেতু পৃথিবীটা গোল। আর আপনার ব্যাচেলার নাকি? বিয়ে করেছেন? না, বিয়ে করিনি। গার্লফ্রেন্ড আছে? না। কোনো বলুন তো। না, ওই আর কি, যদি না থাকে তাহলে ওদের ফ্ল্যাটে আনা যাবে না। শ্রাবণ বলল, ছি ছি, ওই রকম কিছু নেই। হিয়া তার মায়ের রুমের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আম্মুকে আগে রুম থেকে বের যেন না হয়। কাজ করছে, কাজে যেন করতে থাকে, না হলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। শ্রাবণ বলল, কি হলো? ভাড়া কি দিব না? দিবেন না আমাদের? দিব। আর শুনুন, আপনাদের আগেই বলে দিই, এখানে থাকতে হলে কিছু শর্ত বা নিয়ম আছে। যেমন রাত 9টার পরে বাড়িতে ঢুকে যাবে না, কোনো ঝামেলা করা যাবে না। আর যেহেতু ব্যাচেলার আপনারা দুজনে, সেক্ষেত্রে কোনো মেয়ে আনা তো অ্যালাউ নয়। শ্রাবণ গলার কণ্ঠটা মলিন করে বলে উঠল, ঠিক আছে, আমরা এই নিয়মের বাইরে যাব না। এবার বলুন ভাড়া কত রাখবেন? ভাড়া কত আর কথা পরে বলছি, আগে বলুন আপনারা কয়টা রুম নেবেন? পুরো ফ্ল্যাটটা ফাঁকা, সব মিলিয়ে 3টা বেডরুম, ড্রয়িং রুম, স্পে, কিচেন সবই আছে। শ্রাবণ বলল, 2টো রুম লাগবে দুজনের। আবার আমরা কাউকে শেয়ার করতে থাকতে পারবো না, বলতে গেলে পুরো ফ্ল্যাটটাই নেব। ঠিক আছে, তাহলে কয় মাস থাকবেন? শ্রাবণ মুখের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, 6.5 বছর থাকলে সমস্যা? হিয়া ব্রু কুচকালো, মানে? আরে এই মাসটাই। ও, তাহলে পুরো ফ্ল্যাটটা মিলে 55,000 টাকা ভাড়া দিয়েন। কাব্য উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন, এত কেন? 10,000 বেশি চাইছেন কেন? দারোয়ানকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে 45,000 হয়ে যাবে। আর এখন ফাজলামো করছেন? আমাদের এত বড় বাড়ি থাকতেও আপনাদের এখানে থাকতে এসেছি, এটাই আপনার ভাগ্য। শ্রাবণ রেগে গেল। যত টাকা হোক না কেন ও এখানে থাকতে রাজি। আর কাব্যকেই এত কথা বলতে হবে কেন? টাকা কি কম আছে নাকি? তাও এই কথা বলতে হবে ওর? শ্রাবণ কাব্যর দিকে তাকিয়ে চুপ থাকতে ইশারা করলো। কাব্য চুপ হয়ে বসে পড়ল। শ্রাবণ মুখে হাসি এনে বলল, কিছু মনে করবেন না হিয়া, আসলে ও বুঝতে পারেনি। হিয়া চোখতে শ্রাবণের মুখ পানে তাকিয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? ওই নিচে দারোয়ান আপনার নাম বলেছিল, তাই শুনেছি। আর আপনাকে তুমি করে বলে আপনি করে অসুবিধা হচ্ছে। হিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে। আর আপনার এত জোরে কথা বলবেন না, আস্তে কথা বলুন। ঠিক আছে, আর তুমি যা ভাড়া চেয়েছো সেটাই দেব। এবার আমাদের রুমটা দেখিয়ে দাও। হিয়া উঠে দাঁড়ালো। তার মায়ের রুমে গিয়ে ওপরের ফ্ল্যাটটা চাবির গুছাটা নিয়ে এলো। আর তারা তার মাকে ডেকে আনলো। মাহিয়া বেগম ছেলে দুটো
দুটোকে দেখে এগিয়ে এসে বললেন, হিয়া ওদের তো ঠিক চিনতে পারলাম না। শ্রাবণের মুখের কোণে হাসি ফুটিয়ে সালাম দিল। এরপরে হিয়া বলল, আম্মু এই দুইটা ভাইয়া 3 তলায় ভাড়া থাকতে এসেছে। এই মাসটাই নাকি থাকবে। ব্যাচেলার বলে কেউ ভাড়া দিচ্ছিল না, আর ওদেরও দেখে খারাপ মনে হচ্ছে না। আব্বুই ওদের কথা বলতে বলেছে। হিয়া তার মাকে সব কথা বলল, আবার একটু বাড়িয়েই বলল। মাহিয়া বেগম বললেন, ঠিক আছে, আর ওদের ভাড়া ঠিকঠাক বলে দিয়েছো তো? গোলমাল করিস না তো আবার? হিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলল, না না আম্মু, ওদের সাথে গোলমাল কিছু করিনি। আর তুমি বিশ্বাস না করলেও ওদের জিজ্ঞাসাই করো। শ্রাবণ কাব্যর কানে কানে বলল, দেখেছিস কি অভিনয় জানে? কাব্যের মন চাচ্ছে সব বলে দিতে, তার বড় ভাইয়ের জন্য কিছু বলতে পারছে না। আল্লাহ ভালো জানে এখানে কেন এসেছে। মাঝখান থেকে ওদের টাকাগুলো জ্বলে গেল। যতই ধনী হোক, বসে থেকে এতগুলো টাকা দেওয়া কোনো ইচ্ছাই নেই। মাহিয়া বেগম নিজের রুমে চলে গেলেন। আবারও ফিরে এলেন একটা বড় ব্যাগ নিয়ে। সেটা হিয়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওদের রুমটা দেখিয়ে দে, আর এইখানে নতুন বেডশিট পর্দা আছে, সেগুলো গুছিয়ে দিয়ে আয়। শ্রাবণ হালকা হেসে আন্তরিকের সাথে বলল, আন্টি এগুলো আমাদের দিন, আমরা করে নিব। মাহিমা বেগম হেসে বললেন, না বাবা, এগুলা হিয়াই করুক। আসলে গত মাসে যারা চলে গিয়েছে তারপর পুরো ফ্ল্যাটটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু নতুন বেডশিট পর্দাগুলো লাগায়নি। যা হিয়া ওদের নিয়ে যা। হিয়া ব্যাগটা হাতে নিয়ে শ্রাবণ আর কাব্যকে সাথে যেতে বলল। শ্রাবণ যাওয়ার আগে মাহিমা বেগমকে সালাম দিয়ে চলে গেলেন। মাহিয়া বেগম শ্রাবণ আর কাব্যর ব্যবহার দেখে খুবই সত্যিই খুশি হলেন। কাব্য নিজের লেগেজ নিয়ে ওপরে আসতে আসতে হাঁপিয়ে গিয়েছে। শ্রাবণ হিয়ার পিছন পিছন রুমে ঢুকে গেল। নিজের লাগেজটা রেখে ড্রয়িং রুমে আসিয়ে আয়েশি ভঙ্গিতে বসে পড়ল। হিয়া তৎক্ষণে দুটি রুমের বেডশিট, বালিশের কাভার, পর্দাগুলো লাগিয়ে দিল। সব কিছু ঠিকঠাক করে নিয়ে শ্রাবণের সামনে এসে বলল, শুনুন, আমাদের যা করণীয় তা করে দিয়েছি, আর কাজের লোক এসে রান্নাবান্না যা করার করে দিয়ে যাবে। আর হ্যাঁ, যে শর্তগুলো দিয়েছি মনে যেন থাকে। থাকবে। তুমি চলে যাবে নাকি এখন? পাশ থেকে কাব্য বলে উঠল, আপু ভাড়াটা কি কম নেওয়া যায় না? হিয়া মাথা নেড়ে বলল, না, আপনাদের ভাড়া দিয়েছি এই অনেক। অন্য কোনো ভাষা হলে ডাবল দিলেও আপনাদের ভাড়া দিত না। কাব্য বলল, কেন দিত না? কারণ আপনারা ব্যাচেলার। আর 10,000 টাকা বেশি চেয়েছি কেন জানেন? কেন আপু? এই যে আপনাদের সাথে কথা বলতে ভাড়া পাকাপাকি করে দিলাম, এতে আমারও তো কিছু লাভ করতে হবে নাকি? আর যেহেতু সামনে ঈদ। কাব্য গুলগুল চোখে তাকিয়ে রইল। এরপর চলে গেল ভিতরের রুমে। এদিকে শ্রাবণের কোনো হেলদুল নেই। ফোনে মনে হয় কিছু দেখছে। হিয়া তখনও শ্রাবণের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করলো কোথাও যেন দেখছে। এরপর চলে যেতে নিল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছেন বউজান? হিয়া তড়িগড়ি করে চোখ তাকালো। শ্রাবণের মুখের দিকে এমন কথা আশা করেনি। মনে মনে তো ভালোই ভেবেছিল, তাহলে কি এই ছেলের মাঝে গোলমাল আছে নাকি? হিয়া কথাগুলো আওড়ালে কপালে ভাঁজ ফেলে বলল, কি বলছেন, আপনার মাথা ঠিক আছে? শ্রাবণ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, মাথা ঠিক থাকতে দিয়েছ কি? সে তো পাগল করেই এখানে নিয়ে এলে। হিয়া এক পা পিছিয়ে গিয়ে কঠোর কথায় বলে উঠল, কী সব কথা বলছেন? মেয়ে দেখলেই এরকম কথা বলতে ইচ্ছে করে? আর কি কি পাগল করে দিয়েছি? এসব আজে বাজে কথা আমি একদম অ্যালাউ করি না কিন্তু। উফ, কি আজে বাজে কথা বললাম? তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে। আমি কি শুধু শুধু এখানে এসে তোমাকে এগুলো বলছি নাকি? তুমি অধিকার দিয়েছ। হিয়া রেগে বলল, আপনাকে ভালো ঘরের সন্তান মনে করেছিলাম, আর আপনি আমার সাথে এই বিহেভ করছেন? শ্রাবণ এগিয়ে এসে হিয়াকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হিয়া বিরক্তি লেগে গেল। সাথে সাথে শ্রাবণকে বলল, আমি আগে জানলে কখনোই আপনাদের দুজনকে এখানে থাকতে দিতাম না। শ্রাবণ হিয়ার হাতটা মুচুর দিয়ে ধরল। দাঁত চেপে হিসফিসিয়ে বলে উঠল, আমার জামা জাইন বলে ডাকতে তো ঠিকই পেরেছ, তাহলে আমার কথাগুলো নিতে পারছো না কেন? হিয়া হাত ছাড়াতে মুচড়াতে মুচড়াতে বলল, কে আপনাকে জামাই বলেছে? হ্যাঁ, মিথ্যা বলার জায়গা পান না? শ্রাবণ হাত ছেড়ে দিয়ে নিজের ফোন বের করে হিয়াকে দেখালো। হিয়া নিজের লেখা মেসেজটা দেখে ভরার চোখে তাকালো। শ্রাবণ হেসে বলল, বউজন, চিনতে পেরেছো কি আমাকে? আমি তোমার হাতের শরবত খেতে এসেছি, খাবে না আমায়? আর তোমায় নিতেও এসেছি, যাবে না আমার সাথে? হিয়া ভয় পেয়ে ঠিকই, কিন্তু দমে গেল না। বলল, শুনুন, আমি অস্বীকার করব না যে ওই মেসেজটা আমি দিয়েছি না, ওইটা আমারই। আসলে বান্ধবীর সাথে ঠুট এবং দেয়ার খেলতে গিয়ে আপনাকে মেসেজ দিয়েছিলাম, এতে সিরিয়াস ভাবার কিছু নেই। শ্রাবণ বলল, কিন্তু আমি তো সিরিয়াস ভেবে নিয়েছি বউজান, আর সিরিয়াস ভেবেই এত শত কাজ ফেলে আমার জন্য তোমার জন্য এখানে এসেছি। হিয়ার সাথে সাথে মুখের ওপর
ওপর বলে দিল, তাহলে চলে যান। শ্রাবণ হিয়ার হাত ধরে নিজের মুখোমুখি করে বলে উঠল, চলে যাওয়ার জন্য আসিনি। হিয়া কিছু বলবে ঠিক তখনই বাহির থেকে হিয়ার মা ডেকে উঠে বললেন, হিয়া হিয়া ওপরে কাজ হয়েছে। হিয়া গলা উঁচিয়ে বলল, আসছি আম্মু। হিয়া হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, ব্যথাও পায়। শ্রাবণ তবুও হাত ছাড়ছে না। হিয়া রেগে গিয়ে বলল, হাত ছাড়ুন, না হলে বাসা ভাড়া দেব না। শ্রাবণ ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি ভাড়া দিলেই কি আর না দিলেই কি, আমাকে বের করতে পারবে না। এসেছি যখন তোমাকে নিয়েই ফিরবো, আর এখনকার মতো ছেড়ে দিলাম। তবে সন্ধ্যায় শরবত বানিয়ে দিয়ে যেও, টেস্ট করতে চাই তোমার হাতের শরবত কেমন হয়। আর যেহেতু বলেছ শরবত প্রতিদিনই খাওয়াবে, তাহলে আজ থেকে স্টার্ট করো বউজান। আর যদি উপরতলায় শরবত না আসে তাহলে কিন্তু ধরে নিয়ে এসে শরবত বানিয়ে বলবো, বলে হাত ছেড়ে দিল। হিয়া হাত ছাড়া পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অসভ্য লোক, মেয়ে মানুষ দেখলে হাত ধরতে মন চায়। কেন যে মেসেজ দিয়েছিলাম, এখন কঠিনভাবে ফেসে গিয়েছি। যে করেই হোক ওদের থাকতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিলের রানী গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। হিয়া শ্রাবণের ফ্ল্যাট থেকে বেরিয়ে তার মায়ের সাথে নিজের ফ্ল্যাটে চলে আসে। মাফিয়া বেগম রুমে চলে যান, আর হিয়া নিজের রুমে গিয়ে তার বান্ধবী নেহাকে কল দেয়। এই বান্ধবী তাকে ডিয়ার দিয়েছিল, এখন সব দোষ এই নেহার। নেহা এমন ডিয়ার না দিলে হিয়া কখনোই শ্রাবণের ফোনে মেসেজ দিত না, আর শ্রাবণ এখানে আসতোও না। আর লোকটাও খুব বাজে, মেসেজ না হয় কেউ দিতেই পারে, তবে সেটাকে সিরিয়াস ভাবার কি দরকার। আর অসভ্য, জেনে না জেনেও, চেনেও না সে জানেও না অন্য মেয়ের হাত ধরে। হিয়া কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে নেহা কল রিসিভ করে ফেলে। কে রে হিয়া, ভালো আছিস? এমন ভালো আছি যেতেই বলতে নাচানাচি করতে মন চাচ্ছে। কি বলছিস? আমার মাথা। কি হয়েছে রে দোস্ত, ভালো করে বল। কি আর হবে, কালকে যাকে জামাই যান বলে মেসেজ দিলাম তোমাদের সামনে, ওই ছেলেটা এখন আমার জন্য আমাদের বাড়ি ভাড়া বাসায় থাকতে এসেছে। নিহা অবাক হয়ে বলে উঠল, কি বলছিস, মজা করছিস নাকি? এই তোর কাছে আমার কথা মজা মনে হয়? তুই প্রাইভেটে যাওয়ার সময় বাসায় আসিস, দেখাবো নে। এই ভাই আসলেই সিরিয়াস। এইসব তোর জন্যই হয়েছে। তুই যদি ওই রকম ডিয়ার না দিতি তাহলে ওরকম কিচ্ছু হতো না। হিয়া এখন নিহাকে দোষারোপ করে ফোনটা কেটে দিল। মাথা কিচ্ছু কাজ করছে না, এমন যে হবে তার কল্পনায় ছিল না। এখন যে কি করেই হোক এই ছেলে দুটোকে বের করতেই হবে এখান থেকে। কিন্তু কি করে বের করবে? ভাড়া তো ও নিজেই দিয়েছে, বের করতে পারবে না সহজে। ওর ভাবনার মাঝেই ফোনটা ট্রুং করে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। হিয়া বিরক্তি প্রকাশ করে ফোনটা রিসিভ করলো। হ্যালো বৌজান, কি করছো? উফ, আপনি কি শুরু করলেন বলুন তো? আমার এসব পছন্দ নয়। পছন্দ নয়, পছন্দ হয়ে যাবে। ফোন রাখছি বলছি। রাখবে না? এখন রাখবে না বললেই তো হবে না। তোমার জন্য সব কাজ ফেলে চলে এসেছি, এখন এই কথা আমি মানব না। না মানলে আমার কি? আমার নাম্বার কই পেলেন? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, বইয়ের নাম্বার কি স্বামীর কাছে অজানা থাকে নাকি? হিয়া দাঁত চেপে বলল, রাখলাম। হিয়া কল কেটে দিতেই শ্রাবণ আবার কল দেয়। হিয়া রিসিভ করে না, ফোন সুইচ অফ করে রেখে দেয়। শ্রাবণ বাঁকা হেসে ফোনটা বিছানায় রাখে। এরপর ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বিছানায় বসে পড়ে। এখানে বসে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করবে। এদিকে কাব্যকে সাবিহা চৌধুরী কল দিলেন। এতক্ষণ শ্রাবণের ফোনে কল দিচ্ছিলেন, কিন্তু ও ধরছে না বলে কাব্যকে কল দিলেন। কাব্য ফোন রিসিভ করলো। হ্যালো আম্মু, বলো কি করছো? আম্মু রুমে এসে শুয়ে আছি। তুমি কি করছো? সাবিহা বেগম অভিমান ভরা কণ্ঠে বললেন, তোমাদের দুজনকে নিয়ে চিন্তা করা ছাড়া আমার আর কি কাজ? কাব্য হেসে বলল, তুমি অযথা চিন্তা করছো, আমরা ভালোই আছি এখানে। আর কয়টা দিনেরই তো ব্যাপার। আরে ভাই তো সাথেই আছে। তোমার বড়র সাথে আছো বলেই তো চিন্তা। তো তোমার ভাই কি করছে, ফোন ধরছে না কেন? ভাইয়া তো অফিসের মিটিং করছে, তাই ফোন ধরছে না। ভাইয়ার কাজ শেষ হলে আমি বলে দিব তুমি কল দিয়েছিলে। ঠিক আছে, আর ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে এখন রাখছি। আচ্ছা, ভালো থেকো। হিয়া কথা অনুযায়ী নেহা ওদের বাসাতে আসে। এর কারণ বলতে ওই ছেলে দুটো দেখতে এসেছে। হিয়া রেডি হচ্ছিল। নেহা বাসার নিচে দাঁড়িয়ে অনবরত কল করে চলছে, কিন্তু তার ফোন তো সে বন্ধ করে রেখেছে। নেহা শেষমেশে ওপরে উঠে এলো। মাহিয়া বেগম হিয়ার কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন হিয়ার রুমে আছে। আর হিয়ার রুমে যেতেই বললেন,
নিহা হিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, এই তোকে কতবার কল দিচ্ছি, ধরছিলি না কেন? হিয়া পিছনে ফিরে বলল, আরে তুই এসেছিস, আমার ফোনটা বন্ধ করে রেখেছি রে। কেন? আরে ওই লোকটা বারবার কল দেয়, তাই বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রেখেছি। নিহা বিছানায় বসে বলল, ফোন বন্ধ করে রাখতে হবে কেন? আরে আগে বল ছেলেটা দেখতে কেমন রে, ওপরে গিয়ে দেখে আয়, তুই সাথে চল না একটু। হিয়া ঝাড়ি মেরে বলল, এই তুই যাবি? তুই সাথে চল না, আমি একা গিয়ে কি করব? তুই সাথে গেলে ভালো হবে, আমি যেতে পারবো না। আর আমার হয়ে গিয়েছিলে চল, না হয় প্রাইভেটে দেরি হবে। নিহা জেদ ধরে বসে বিছানায় বসে থাকে, আর ছেলেটাকে দেখেই যাবে। হিয়া ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হবে, ঠিক তখনই নিহাকে বলল, কিরে আয়। না আমি যাব না। তোর আবার কি হলো? এদিকে আয় বলছি। হিয়া একটু এগিয়ে এসে নিহার সামনে দাঁড়ালো। নিহা বলল, চল না একটু দেখে আয় ছেলেটাকে। আমি যেতে পারবো না, তুই গিয়ে দেখে আয়। আমি একা গিয়ে কি করব? ছাদে যাওয়ার বাহানা দিয়ে দেখে আসবি যা। নিহা হিয়াকে ছাড়াই চলে গেল। ওদিকে শ্রাবণ একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং অ্যাটেন্ড করছে। কাব্য ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। খুব একটা ভলিউম দেয়নি, কারণ শ্রাবণের কানে টিভির সাউন্ড গেলে বকবে। নেহা তিনতলায় এসে দাঁড়িয়ে আছে, মেন দরজা বন্ধ রয়েছে। এখন ছেলেটা দেখবে কি করে? নেহা মিনিট দুয়েক ভাবাভাবির পর আল্লাহ আল্লাহ করে দরজা নক করে। কাব্য বিরক্ত প্রকাশ করে বসে থাকে, আবার নক করলে কাব্য উঠে দাঁড়ায়। দরজা খুলে নেহাকে দেখে বলে উঠল, কি চাই? নেহা কাব্যের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। এটাই তো কি হলো, এই ছেলেটা শ্রাবণ? নেহা আমতা আমতা করে বলল, শুনলাম আপনারা নতুন এসেছেন। এতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আসলে আপনাদের সাথে পরিচিত হতে এলাম। কাব্য গম্ভীর গলায় বলল, পরিচিত হয়ে কি করবেন? নেহা ঘাবড়ে যায়, মনে মনে বলে উঠে, এতে প্রশ্ন করতে হবে কেন? মানুষ তো পরিচিত হতেই পারে, স্বাভাবিক। কাব্য নেহার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই আপনার উদ্দেশ্য কি বলুন তো? কি উদ্দেশ্য থাকবে? তাহলে এসেছেন কেন? নেহা বলে উঠল, আরে আপনি এমন ঝগড়টু কেন? কাব্য বিরক্ত হয়ে বলে উঠল, এই আপনার সমস্যা কি বলুন তো? ফাজলামো করেন। ভিতরের রুম থেকে শ্রাবণ কড়া গলায় বলে উঠল, কাব্য যদি আরেকটা শব্দ আসে তাহলে তোর খবর আছে। কাব্য নেহার দিকে তাকিয়ে বলে উঠল, ওই জানতো। নেহা তবুও বলে উঠল, আরে আর শুনুন। কাব্য দরজা লাগিয়ে দেয়। সকাল থেকে মন মেজাজ একদম খারাপ, আবার এই মাঝে এক একটা মেয়ে এসে অপরিচিত হতে হবে। ওরা দুজন ছেলে, ওদের সাথে পরিচিত হতে এসে যদি ফাঁসিয়ে দেয় তখন? এর থেকে ওসব মেয়ের থেকে দূরে থাকাই ভালো। শ্রাবণ উঠে দরজা লক করে আবারও বিছানায় বসলো। নেহা হতবম্ব নিচে নামলো। হিয়া দাঁড়িয়েছিল নিচে। নিহার মুখামুখ চোখে মুখ দেখেই বোঝা যাচ্ছে চান্স পায়নি। হিয়া বলল, কিরে তোর মুখটা এমন লাগছে কেন রে? নিহা হিয়ার হাত ধরে রাস্তা বেরিয়ে বলল, ভাইরে কি বলবো, উপরে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে, নাম মনে হয় কাব্য। ছেলেটা আমাকে দেখেই বলে, কি চাই? বলছি যে আপনারা তো নতুন এসেছেন, তাই পরিচিত হতে চাই। ছেলেটা সোজা আমায় চলে যেতে বলল। হিয়া হাসতে হাসতে শেষ। নেহা বলল, কিরে হাসছিস কেন? হাসবো না তো কি করব? তোকে যেতে না করেছিলাম, আর তুই গেলে, এখন বুঝ কেমন? তুই তো ওই ছেলের ছোট্ট ভাইয়ের সাথে কথা বলে এসেছিস। ওই ছেলেটা এখনও দেখিস নি? বিকালের দিকে শ্রাবণের কাজ শেষ হয়। এরপর ল্যাপটপের জায়গার মতো রেখে শাওয়ার নিয়ে রুমের দরজা খুলে ড্রয়িং রুমে ফিরে আসে। কাব্য বাহির থেকে রুমে ঢুকলো। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি? নিচে দারোয়ানকে টাকা দিতে। কেন? কাজের আন্টি এসে বলে গিয়েছে বাজার করতে হবে। আমি তো বাজারে যেতে পারবো না, তাই দারোয়ানকে টাকা দিয়ে এসেছি যেন বাজার করে দিবে। ও ভালোই করেছিস। ভাইয়া আম্মু ফোন দিয়েছিল, তোমাকে কল করতে বলেছে। কেন, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? কাব্য ওই কথা শুনে শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, তোমার চিন্তাই করছে। ইফতারের আগে কাজের বুয়া এসে শ্রাবণের রান্না বান্না করে দিয়ে যায়। ইফতারের সময় হয়ে এসেছে, তারা দুজনে ড্রয়িং টেবিলে বসে আছে। শ্রাবণ ফোন বের করে হিয়াকে কল দেয়। হিয়ার ফোনে রিং হচ্ছে। হিয়া কল রিসিভ করে শ্রাবণ কাব্যের সামনে হিয়াকে বৌজান বলে উঠল। বৌজান আসলে না শরবত নিয়ে? কাব্য গুলগুল চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, যেই ভাব কাজ, তাছাড়া বুঝাই না, সবসময় গম্ভীর হয়েই থাকে, একটু এদিক সেদিক হলেই রেগে যায়। তার মুখে প্রেমালাপ, তবে কি তার ভাই প্রেম করে? হিয়া তার বাবার থেকে পাশ থেকে উঠে গিয়ে রুমে এসে
বলল, কিসের শরবত নিয়ে আসবো? হ্যাঁ, আমি মরে গেলেও আপনার জন্য শরবত নিয়ে আসবো না। তাহলে ভূত হয়ে আসেও তবুও আসবো না। শ্রাবণ বাঁকা হেসে বলল, আসতে তো তোমাকে হবেই, না হলে চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বলেই ফোনটা কেটে দেয়। কাব্য অবাক কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি প্রেম করো? শ্রাবণ ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখতে থাক। হিয়া ড্রয়িং টেবিলে আসতেই মাহিয়া বেগম একটা টি হিয়াকে দিয়ে বললেন, ওপরে ছেলে দুটোকে দিয়ে আসতে। হিয়া সোজা গলায় বলল, যাবে না সে। মাহিয়া বেগম বললেন, দেখ ওরা আজ প্রথম ইফতার করবে এখানে, কাজের বুয়া সব রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব থাকে, তাই না? যা না, নিয়ে যা, দিয়ে আয়। আম্মু তুমি যাও না, তুই যা, তুই বাচ্চা মানুষ, কিচ্ছু হবে না। হামিদ শিকদারও যেতে বললেন। হিয়া উপায় না পেয়ে ট্রেটা হাতে নিয়ে 3 তলায় উঠে এলো। এখন ওদের সামনে গেলেই তো মান সম্মান সব চাঙ্গে উঠবে। একটু আগেই বলেছিল মরে গেলেও শরবত নিয়ে যাবে না, কিন্তু এখন যেতে হচ্ছে। হিয়া কলিং বেল বাজালো। কাব্য গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ ঘুরিয়ে পিছনে ফিরল, তাকালো, হিয়াকে দেখে বাঁকা হেসে উঠে দাঁড়ালো। শ্রাবণের কাছে যেন এই সুযোগ হিয়াকে কথা শোনানোর সুযোগটা হাতছাড়া করতে চায় না। হিয়ার হাতের ট্রেতে ইফতারি দেখে শ্রাবণ ড্রয়িং টেবিল ছেড়ে মেন দরজার কাছে আসে। হিয়া হাতের ট্রেটা কাব্যের দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মু পাঠিয়েছি, এগুলো রাখুন। কাব্য আন্তরিকের সাথে বলল, আপু এগুলোর কোনো প্রয়োজন নেই, এ তো খাবে কে, নিয়ে যান, তবুও রাখুন। শ্রাবণ কাব্যের কাঁধে নিজের কনি ঠেকিয়ে হিয়াকে পা থেকে মাথা অবধি পরীক্ষ করল। হিয়া মাথা নত করে রইল, লজ্জার নাক কাটা যাচ্ছে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, ভিতরে আসো বউজান। কাব্য তড়িগড়ি করে চোখে মুখে পানে তাকালো, মাথা ঢুকছে না কিছুই। এর মানে শ্রাবণ এই মেয়ের সাথে প্রেম করে, এর জন্যই তাহলে এখানে এসেছে। একেই ভালোবাসা তাহলে। কাব্য যে কি খুশি লাগছে বলার বাহিরে। এই মুহূর্তে হিয়া মাথা নত করে বলল, ভিতরে যাব না ভাইয়া। শ্রাবণ মুখ বেঁকিয়ে বলে উঠল, তুমি তো আবার বলেই দিয়েছিলে বেঁচে থাকতে আসবে না, তাহলে কি ভূত এসেছে? হিয়া মাথা তুলে কাব্যকে বলল, এই যে আপনি এগুলো রাখুন তো। কাব্য হাত বাড়িয়ে ট্রেটা হাতে নিতে যাবে, ঠিক তখনই শ্রাবণ কাব্যের হাত ধরে নেয়। হিয়া শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ বলল, এগুলো ভিতরে এসে রেখে যাও। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, পারবো না, নিলে নেন, না হলে চলে গেলাম। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, যাও, সে আবার ফিরিয়ে আসতেই হবে। হিয়া রেগে গিয়ে বলল, দেখি শুনুন। শ্রাবণ কাব্যকে নিয়ে সরে যায়। হিয়া বড় বড় পা ফেলে ড্রয়িং স্পেসে চলে আসে, ট্রেটা রেখে পিছনে ফিরে চলে যায়। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। হিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পথ আটকালেন কেন, যেতে দিন। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, বউজান থেকে যাও। থাকার কথা না বললেও তো আবার বলবে যে ভাই জামাইজান থাকতে বলল না। হিয়ার রাগে চোখ পাকিয়ে তাকিয়ে শ্রাবণের হাতের দরজা থেকে সরিয়ে যেতে চলে গেল। শ্রাবণ দরজা লাগিয়ে ড্রয়িং স্পেসে চলে এলো। এদিকে কাব্য তার মায়ের সাথে ফোনে কথা বলছে। শ্রাবণ চেয়ার টেনে বসতেই কাব্য ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মু কল দিয়েছে, কথা বলবে। শ্রাবণ ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো এখন? আমি আর কাব্য বসে আছি। ঠিক আছে, কিছু বলবে আম্মু? কি বলবো, তোমরা সাবধানে থেকো, কোনো বিপদ আপদ হলে ইন্টিমেটেড জানাবে। এবার কিছু হলে তোমার বাবা কোনো এক্সপ্লেট শোনার জন্য বসে থাকবে না। শ্রাবণ হেসে বলল, কুল কুল, হাইপার হচ্ছ কেন বলো তো? কিছু হবে না, সেফ জায়গায় আছি। ঠিক আছে, পরে কথা বলছি, ইফতার করো। আচ্ছা। শ্রাবণ কলটা কেটে দিয়ে ফোনটা পাশে রাখলো। কাব্য বলে উঠল, আম্মু তোমাকে নিয়ে যে পরিমাণে টেনশন করে বলার বাহিরে, এ তো চিন্তা মনে হয় আমার জন্য করে না। এই চুপচাপ খা। ভাইয়া বল। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করব? কর। ভাইয়া তুমি সত্যিই বলো তো, এখানে কি ওই মেয়ের জন্যই এসেছো, নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ থাকবে? থাকলে তো দেখতেই। তবুও জিজ্ঞাসা করলাম। আগেরবার তো আব্বুর বন্ধু মনির সাহেব কত ছলচতুরি করে তোমার ওপর হামলা করেছিল, সেটা নিয়েই আমার চিন্তা করে। শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছিল। কাব্যের কথাটা শোনার পরে চোখ তুলে তাকালো। পরক্ষণের আগে শ্রাবণের চোখ দুটো রক্ত লাল হয়ে গিয়েছে। কাব্যর দিকে তাকিয়ে থেকে তাতে চাপচেপে বলল, আমি ওই মনিরকে কিছু করব না। ওর ছেলেকে রাস্তায় কুবিয়ে কুবিয়ে মারব। ওর সাহস হলো কি করে আমাকে মারার? আমি এটাই ভেবে পাই না। পিছন থেকে মেরেছিল
বলতে পারছিলাম না। যদি সামনে থেকে হতো তাহলে ওখানেই শেষ করে দিতাম। ও এখনও চিনতে পারেনি কাকে মেরেছিল। ওর ছেলেকে দেশে আসতে দে, সব সুদ তুলব। রাত 3টা। কাজের বুয়া শ্রাবণের ফ্ল্যাটে অনবরত কল বেলে বাজিয়ে যাচ্ছে, কিন্তু কেউ উঠছে না। মিনিট 10 অনবরত কল বেজে কলিং বেল বাজানোর পর কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। কাজের আন্টিকে দেখে কপালে কুঁচকে বলে উঠল, আন্টি আপনি এত রাতে এখানে কেন? সিহেরের রান্না করতে দিতে এসেছে। ও আসুন। কাজের আন্টি বলে উঠলেন, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? না আন্টি। আর একটা কথা। হ্যাঁ বলুন। তোমরা কি খেতে পারো আমার রান্না? কাব্য হালকা হেসে বলল, হ্যাঁ আন্টি খেতে পারে। তবে আন্টি আমার বড় ভাই ঝাল খেতে পারে না, সেদিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণের ড্রাইভার তখন গাড়ি নিয়ে আসে। শ্রাবণ গাড়ি নিয়ে আসতে বলেছে, এখন একটা জায়গায় যাবে। হিয়া গেটের সামনে দাঁড়িয়েছিল নিহার অপেক্ষায়। শ্রাবণ গেট থেকে বেরিয়ে দেখতে পাই হিয়াকে। এরপরই হিয়ার সামনে নিজের গাড়ি উঠিয়ে বসলো। হিয়া শ্রাবণের দিকে তাকালো, মনে মনে ভাবলো, মার্জি উঠুর গাড়ি তখন যাওয়া আসা করে তাহলে বেশ বড়লোক ঘরের ছেলে, না হলে কি এত দামি গাড়ি থাকতো? শ্রাবণ হিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে চোখে স্নান গাছ দিল আর ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার বলে গাড়িটা নিয়ে হাওয়ায় গতিতে মিলিয়ে গেল। হিয়া মনে মনে বলল, ভালোই হলো বেঁচে গিয়েছি। এবার আর কিছু বলেনি, যাক এখন একটু রিল্যাক্স থাকতে পারবো। হিয়া নেহার সাথে প্রাইভেটে চলে আসে। সেখানে এসে বাহিরে শ্রাবণের সেই ব্ল্যাক মার্জিন গাড়িটা দেখতে পায়। হিয়া নেহাকে বলল, নেহা চল বাড়িতে চলে যাই। কেন, কি হলো? রোজাদাররা নাকি তোকে রোজা ধরবে না কেন? অন্য একটা কারণ, চল ফিরে যাই। এসেছি যখন পড়েই যাই। না আজ পড়তে পারবো না। কেন, কি হয়েছে বল তো? আরে ওই যে শ্রাবণ, ও এখানে চলে এসেছে। কি? এই যে মার্জিন গাড়িটা শ্রাবণের, কিন্তু ও এখানে এলো কি করে? কি জানি, আল্লাহ ভালো জানে। এখন বাড়ি চল। না যাব না। এইখানে যখন তোর শ্রাবণ এসেছে তাহলে ওকে দেখেই যাই। হিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললে? কারণ শ্রাবণ, ওই অসভ্য লোকটাকে বলছিস আমার শ্রাবণ? এইটা বাড়ি থাকলে তোকে ইচ্ছা মতো মারতাম। দুজনের কথার মাঝে হিয়ার ফোন বেজে উঠে। হিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে প্রাইভেট টিচার রিমন কল দিয়েছে। রিমন আরেকটা দিন আবার হিয়ার খালাতো ভাই। হিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তোরা কই? আসবি না আজকে? ভাইয়া আসছি, তাড়াতাড়ি আয়। হিয়া ফোনটা ব্যাগে রেখে নেহাকে নিয়ে চলে যায় ভিতরে। প্রাইভেটে এসে রিমন স্যারকে বলে, আর আপনি করে বলে, আর যদি বাহিরে অথবা বাহিরে থাকে তখন তুমি করে বলে। স্যার আসবো? হ্যাঁ এসো। এত দেরি করলে কেন বলো তো? স্যার ড্রাইভার আসতে দেরি হয়ে গিয়েছে তাই। ঠিক আছে বসো। হিয়া নেহার সাথে পিছনে একটা বেঞ্চে বসে। ক্লাসটার মতো 15 জন মতো স্টুডেন্ট হবে। এর মাঝে আবার 6 জন ছেলেও আছে। ওরা ওদের মতো আলাদা বসে আর মেয়েরাও এক সাইডে বসে। অবাক ব্যাপার হলো হিয়া এখানে এসে শ্রাবণকে দেখতে পায়নি। নিহাও উকিঝুঁকিকু হয়, আশেপাশে দেখছে কিন্তু পাচ্ছে না। শেষে বুদ্ধি খাটিয়ে স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করো, তবে ভুলভাল কিছু জিজ্ঞাসা করো না, ধারাবো। না স্যার ভুলভাল না, আসলে বাহিরে যে একটা গাড়ি ওইটা কার? রিমন হেসে বলল, ও ওইটা আমার বন্ধুর, অনেকদিন পর দেখা হয়েছে। ও স্যার উনি কি চলে গিয়েছেন? রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল। হিয়া বই বের করে। রিমন প্রশ্নটা এড়িয়ে গেল। পড়ানো শেষ হলে সবাই চলে গেল। হিয়া নিয়াকে বসেই রইল। সবাই গেল রিমনকে শ্রাবণের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এর মাঝেই ওদের ক্লাসমেট রাকিব হিয়াকে বলল, হিয়া বাহিরে আয় তো, কথা আছে। ঠিক আছে বাহিরে দাঁড়া। সবাই চলে গেল। রিমন ল্যাপটপ খুলে বসলো। হিয়া নিয়াকে নিয়ে ওর সামনে এসে বলল, ভাইয়া তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল? কোনো পড়া বুঝিস নেই? পড়া নয়, অন্য বিষয়ে বল। ভাইয়া বাহিরে যে গাড়িটা মানে শ্রাবণ, উনি কি তোমার ফ্রেন্ড? রিমন ল্যাপটপ চাপিয়ে হেসে বলল, না রে দুলাভাই হয়। হিয়া এমন কথায় ভেবাচিকা খেয়ে যায়। নিহা ঠাট করে উঠে বলল, দুলাভাই বলতে হিয়ার জামাই নাকি? রিমন হেসে বলল, নিহাই ভালো বুঝে। হিয়া দুজনের দিকে তাকালো, এরপরে বিরক্ত হয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, সব ওই অসভ্য লোকের কাজ। আর ভাইয়া তোমাকে নিশ্চয়ই এখানে এসে কান পড়া দিয়ে গিয়েছে। কি বলেছে বলো? আরে যা বলার বলে গিয়েছে, তোরও সব শুনতে হবে না, এখন যা। ভাইয়া বলো না, না হলে কিন্তু তোমার খবর আছে। রিমন হিয়ালা করে বলল, তুই যে কি করতে পারবি তা আমার জানা আছে। আর শোন, তোকে একটা কথা বলে, শ্রাবণ অতটাও খারাপ না যতটা ভাবছিস। হিয়া নেহার হাত ধরে রাগে
থেকে গটগট করে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমন করে বলল, তোমাকে বেতন দেব না, দেখো তুই না দিলে না দি যা। হিয়া দুবদাব পা ফেলে চলে আসে। বাহিরে আসতে দেখে রাকিব বাহিরে দাঁড়িয়ে আছে। হিয়া রাকিবকে বলল, এই রাকিব কি যেন বলবি? শোন, কিছু একটা নোট লাগবে। রিমন স্যার বলল তোর কাছে পাওয়া যাবে, দেশ তো। হিয়া, নেহা আর রাকিব তিনজন হাঁটতে থাকে। হিয়া রাকিবের কথার উত্তর দেয়, নোটগুলো বাসায় আছে, তাহলে ছবি তুলে দিস। ঠিক আছে। হিয়া নিজেদের বাসায় চলে আসে। এর মাঝে শ্রাবণকে দেখতে পায়নি বলে মনে হয় মহা খুশি। হিয়া ওদের ফ্ল্যাটে মেন দরজা খোলাবে, ভিতরে ঢুকে কাব্যকে দেখে। কাব্য এখানে এসেছে ছাদের আরেকটা চাবি নিতে। হিয়া ওর সাথে ভালো মন্দ দুটো কথা বলে সোজা মাহিম বেগমের কাছে চলে যায়। সেখানে তার মাকে বলল, আম্মু তোমার সাথে কথা আছে। কি কথা বল? আম্মু, আমি রিমন ভাইয়ার কাছে পড়বো না, ভাইয়া জ্বালায়। তাহলে কার কাছে পড়বি শুনি? মাহিয়া বেগম কথাটা বলতে বলতে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে তখন কাব্য ছিল বসে। কাব্য মাহিয়া বেগমকে বলে উঠল, আন্টি কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো বাবা। আপনি চাইলে হিয়াপু আমার কাছে অথবা আমার ভাইয়ের কাছে পড়তে পারে, যদি কোনো সমস্যা না থাকে। মাহিয়া বেগম কাব্যর কথাটা শুনে মন থেকে খুশি হয়ে ওঠেন। এরপর হিয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে পড়বি? হিয়া অসহায় হয়ে তাকায় তার মায়ের দিকে। মনে মনে বলে উঠল, এর থেকে তো রিমন ভাইয়ের কথাও মজা লাগতো। না ভাই, আমি রিমন ভাইয়ের কাছেই পড়ব, কিন্তু আম্মুকে এখন না করব কি করে? মাহিম বেগম আবারও বলে উঠলেন, কিরে পড়বি কি? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 3 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। হিয়া দুটোনায় পড়ে গেল। রিমনের সাথে শ্রাবণের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে জানার পর ঠিক ছিল রিমনের কাছেই পড়বে না, কিন্তু কাব্যর থেকে এই কথা মোটেও আশা করেনি। আরেকদিকে তার আম্মু জিজ্ঞাসা করছে পড়বে কি না। হিয়া খুব কষ্টে হাসার চেষ্টা করে বলে উঠল, আম্মু আমি তো রিমন ভাইয়ের কাছে পড়ছি, তাহলে আবার অন্য কোথাও পড়বো কি করে? মাহিম বেগম বললেন, তুই না এইমাত্র বললি ওর কাছে পড়বি না? আম্মু মজা করে বলেছে, জানোই তো ভাইয়ের সাথে কেমন ঝগড়া বাঁধে আমার। বুঝেছি। মাহিয়া বেগম ছাদের আরেকটা চাবি কাব্যকে দিকে দিয়ে এগিয়ে দিয়ে বললেন, এই যে ছাদের চাবি। ধন্যবাদ আন্টি, আসছে। আর আর মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসবেন। আচ্ছা, আর তোমরাও এসো। কাব্য চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পিছনে ফিরে বলল, আন্টি হিয়া আপুর তো সামনে পরীক্ষা, সেক্ষেত্রে যদি পড়া নিয়ে কোনো সমস্যা হয় তাহলে ওপরে যেতে বলবেন, আমরা দুই ভাইয়ে যে কোনো একজন থাকলে হেল্প করব। মাহিম বেগম বললেন, ঠিক আছে, সমস্যা হলে পাঠিয়ে দিব। কিরে হিয়া যাবি না? হিয়া হালকা হেসে বলল, তাহলে তো ভালোই হলো। আর ভাইয়া সমস্যা হলে বললে অবশ্যই যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। কাব্য চলে যায়। সিঁড়ি দিয়ে ওপর তলায় উঠতে উঠতে নিজেই হেসে ওঠে। হিয়া বেচারি নিজেই ফাঁদে পড়ে গিয়েল। কাব্য ওদের ফ্ল্যাটে এসে ছাদের চাবিটা টেবিলে রেখে নিজের রুমে চলে যায়। শ্রাবণার একটু পরেই বাসায় আসে। অপরে আসার আগেই হামিদ শিকদারের সাথে দেখা হয়। এরপর টুকটাক কথা বলে চলে আসে। সন্ধ্যায় ইফতারের পর কাব্য ছাদে চলে যায়। শ্রাবণ রুমে মোবাইল স্কেল করতে থাকে। কাব্য মিনিট 5 ছাদে থেকে চলে আসে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর। এভাবে আলাদা হয়ে খুবই কম থেকেছে। কাব্য শ্রাবণের রুমে এসে বলল, ভাইয়া তুমি কি বিজি? না কেন? ভাইয়া ভালো লাগছে না, চলো না নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। চল। শ্রাবণ ওয়েলেটার ফোন নিয়ে রুম থেকে বের হয়। কাব্য ওর রুম থেকে ফোনটা নিয়ে আসে। জরিনের ফ্ল্যাট থেকে বের হয়। কাব্য মেন দরজা লক করে দেয়। এই সময় কাব্যের ফোনে কল দেয় ওদের ফুফাতো বোন রিয়া। কাব্য রিসিভ করে কানে নিয়ে বলল, কিরে কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুই কি মনে করে কল দিলি আজ হঠাৎ? কি মনে করে আবার? জানোই তো। কাব্য ফোনটা মেডিট করে শ্রাবণকে বলল, ভাইয়া রিয়া কল দিয়েছে। শ্রাবণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ব্লক করে দে। কাব্য শ্রাবণের স্পষ্ট জবাবে কিছু বলল না। রিয়াকে বলল, বলো কি যেন বলেছিলে? শ্রাবণ ভাইয়া কোথায়? কাজ করছে। মিথ্যা কথা, এসে দেখে যাও। মজা করো না তো, ভাইয়ার কাছে ফোনটা দাও। তুই কি আমার বিয়ান যে মজা করব? বললাম তো কাজ করছে, একটু ভিডিও কলে দেখাও না। পারবো না, ভাইয়া জানলে বকবে। বকবো তাও একটু। ফোন রাখবি নাকি ফুপ্পিকে বলে দিব? ঠিক আছে রাখছি। কাব্য ফোনটা কেটে দিয়ে তার বড় ভাইকে বলল, ভাইয়া এই মেয়ে যে তোমার জন্য পাগল। কে? রিয়া। শ্রাবণ তীব্র শ্বাস ফেলে বলল, তাহলে তো ব্লক করে রেখেছি, যতক্ষণ কথা বলবে মাথাটা খারাপ করে ফেলে। আর বাসায় আসলে তো দু একটা থাপ্পড় খেয়ে শান্তি হয়। দুজনের কথা বলতে বলতে নিচে এসে পড়ে। গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দেয়। বেশি দূরে যাবে না, সামনেই কতটুকু রাস্তা হেঁটে
হেঁটে ফিরে আসবে। এদিকে হিয়া রুমে শুয়ে শুয়ে শ্রাবণের কথাই ভাবছিল। শ্রাবণ যে ওর জন্য এখানে এসেছে সেটা ওর এখনও বিশ্বাস হয় না। ঝগড়ার মাঝে এটা বলতে হবে, ছেলেটা দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম, গম্ভীর, চালাক, সব দিক দিয়েই পারফেক্ট, কিন্তু ওকে যে একদিনও ভালোবেসে এখানে এসেছে এটা ওর বিশ্বাসই হয় না। মনে হয় ছেলেটা মজা নিতে এসেছে, কিন্তু চোখের সামনে যা হচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে মজা নিতে এসেছে। আর রিমনও তো বলল শ্রাবণ ভালো ছেলেই। হিয়া কথাগুলো ভাবতে ভাবতেই পড়তে বসলো। শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হিয়াকে মেসেজ দিল, বউজান কি করছো? হিয়া ফোনের দিকে তাকিয়ে শ্রাবণের মেসেজ দেখে বই রেখে ফোনটা হাতে নিল। মেসেজের রিপ্লাই দিল, বউজান ছাড়া কি কোনো কথা নেই? বউকে বউজান বলবো না তো কি বলবো? আমি কি আপনার বিয়ে করা বউ যে বউজান বলতে হবে? বিয়ে করা ছাড়াও না হয় বললাম, সমস্যা কোথায়? আর তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে। মোটেও না। মোটেও হ্যাঁ। না হ্যাঁ। রাখলাম, ভালো থাকবেন। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে মেসেজ লিখলো, রেখে দিলেই কি করে ভালো থাকবো? যেভাবে আগে ছিলাম সেভাবেই। আগে তো ভালো ছিলাম, মাঝখানে তুমি এলে কেন? আর এখনই কেন দূরে সরে দিচ্ছ? হিয়া মেসেজটা পড়ে কি উত্তর দিবে ভেবে পেল না। শ্রাবণ আবারও মেসেজ দিল, লোকে যেমন 1 মিনিটে কাউকে ভালোবাসতে পারে, আবার এমনও সময় আসে 1 সেকেন্ডে তাকে ঘৃণাও করতে পারবে। তোমাকে দেখার পরে আমার মনে মধ্যে কোনো ঘৃণা জন্মায়নি যে ভুলে যাব তোমাকে আমি ভালোবাসি। ভালোবেসেই তোমার কাছে এসেছি। হিয়া মেসেজটা পড়ে শর্ট খায়, সাথে সাথে লেখলো, আমি পড়তে বসবো, পরে কথা হবে। শ্রাবণ মেসেজটা সেন্ড করে রেখে দিল। কাব্য একটা দোকানের সামনে এসে তার বড় ভাইকে বলল, ভাইয়া একটু দাঁড়াও, আসছে। শ্রাবণ দাঁড়ায়। কাব্য দোকান থেকে বেরিয়ে আসে, হাতে কতগুলো চকলেট। শ্রাবণের বুঝতে বাকি নেই ও চকলেট নিয়ে এসেছে কেন। যাই হোক, শ্রাবণ এই মুহূর্তে কিছু বলল না। কাব্য শ্রাবণের কাছে এসে বলল, ভাইয়া চলো চলে যাই। কেন, ঘুরবি না? না, হয়ে গিয়েছে। সত্যি করে বলতো এখানে কেন এসেছিস? চকলেট কিনতে? শ্রাবণ মুখ বেঁকিয়ে বলল, তুই যে কোন চকলেট কিনতে এসেছিস বুঝতে বাকি নেই ভাই। ভাইয়া এবারই শেষ। শ্রাবণ হাঁটতে হাঁটতে গম্ভীর শ্বাস ছেড়ে বলল, যে একবার সিগারেট ছুঁয়েছে সে ছাড়তে চেয়েও সিগারেট ছাড়তে পারেনি। শ্রাবণ কাব্যকে নিয়ে বাসায় চলে আসলো। দোতলায় হিয়াদের ফ্ল্যাট দিয়ে যাওয়ার সময় হিয়ার সাথে দেখা হয়। হিয়া মনে হয় নিচতলায় কোনো দরকার এসেছিল। হিয়া নিজের ফ্ল্যাটে মেন দরজা খুলে ভিতরে ঢুকে নিলেই কাব্য ডেকে উঠল, আপু শুনুন। হিয়া পট করে পিছনে তাকালো, দরজা বন্ধ করে বাহিরে দাঁড়ালো। শ্রাবণও বুঝতে পারলো না কাব্য হিয়াকে কেন ডেকেছে। কাব্য এগিয়ে গিয়ে হিয়ার সামনে দাঁড়ালো। হিয়া বলল, কিছু বলবেন? কাব্য পকেট থেকে দুটো চকলেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। হিয়া চকলেটটা হাতে নিয়ে বলল, আমার জন্য? আমার তো বোন নেই, আপনি আমার বোনের মতো, তাই ভাবলাম আপনাকেই দেই। আবার ভাববেন না যে কিছু মিশিয়ে দিয়েছি। আমাকে ভাই মনে করে চকলেটগুলো খেতে পারেন। হিয়া কাব্যর দিকে কিছু তাকিয়ে রইল, এরপর হেসে বলল, ঠিক আছে, আজকে থেকে আমরা ভাই বোন। আর থ্যাংক ইউ। কাব্য খুশি হলো। এরপর হেসে বলল, ভাই বোনেদের মধ্যে নো থ্যাঙ্কস, নো সরি। আচ্ছা ঠিক আছে। হিয়া চলে যেতে নিল। কাব্য আবারও ডেকে বলল, আপু আপনি কিন্তু আমারই বোন, আমার ভাইয়ের না কিন্তু। হিয়া চোখে চলে যায় শ্রাবণের দিকে। অজান্তেই হিয়ার মুখে হাসি চলে এলো। কাব্য বলে উঠল, হেসেছেন তো ফেসেছেন। হিয়া লজ্জা পেয়ে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে কাব্য শ্রাবণকে ফিসফিস করে বলল, ভাইয়া তোমার অর্ধেকের সেটিং ডান। শ্রাবণের কাব্যের পিঠে হাত রেখে বলল, হয়েছে, এখন চল। পরের দিন সকালবেলা হিয়া সারা রাত ধরে শুধু শ্রাবণের সেই মেসেজটা পড়েই নিয়েছিল। সত্যি কি ভালোবাসে? প্রশ্নটা আর বারবার ভাবছে। হিয়া বিছানা থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। সকালের নরম আবহাওয়া গায়ে লাগিয়ে রুমে চলে আসে। এরপর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গুছিয়ে নিয়ে রেডি হয় নিয়ে প্রাইভেটে যাওয়ার জন্য। নিহা অলরেডি ফোন দিয়েছে কয়েকবার। শ্রাবণ কালকের সময়ে অনুযায়ী আজকেও বের হয়। হিয়া নেহার জন্য দাঁড়িয়ে আছে। শ্রাবণ নিঃশব্দে আজকেও ওর পাশে দাঁড়িয়ে বলল, যেখানেই যাও ছেলে মানুষের সাথে যেন কোনো কথা বলতে না দেখে। কালকে রাকিবের সাথে বলেছিলে কিছু বলেনি, আজ দেখলে ওইখানে তোমার খবর আছে। শ্রাবণ কথাটা বলে নিজের গাড়িতে উঠল। নিহাও এলো, তবে একটুর জন্য দেখতে পারল না এই মহাপুরুষের মুখটা। হিয়া আনমনে ভাবতে থাকলো শ্রাবণের ওকে ট্রিট দিল নাকি আদেশ করলো। যাই হোক, এত চিন্তা বাদ দিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। প্রাইভেটে এসে আজকেও দেখলো শ্রাবণের সেই কালো মার্জিত গাড়িটি। হিয়া ভাবুক গলায় বলল, দেখ নেহা, উনি আজকেও এখানে এসেছে, তবে ওনাকে দেখতে পাই না কেন? আর জানিস উনি না আমার ওপরে নজর রাখে। আমি কি করি কোথায় যাই স্বপ্নে মনে হয় মুখস্থ করে রেখেছে। নেহা বলল, তুই সত্যি লাখি রে, কেউ তোকে এত
হিয়া পছন্দ করে তোদের বাড়িতে এসে থাকছে, আবার তোকে নজরে নজরে রাখছে। কি জানি ভাই, বুঝতে পারছি না। নিহা হেসে বলল, বুঝবি, ভালোবেসেই দেখ, মন্দ হবে না। হিয়া হিয়ালি করে বলল, এই চল তো, দেরি হচ্ছে। হিয়া ক্লাসে ঢোকার আগেই রিমনকে ডাকলো। হিয়া এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ স্যার বলুন। রিমন হেসে বলল, তোকে দেখে কনফিউজ হয়ে যাই রে। কালকে বললি বেতন দিবি না, পড়বি না। হিয়া রেগে বলল, এমনি বলেছি। আর তুমি সব সময় আমায় জ্বালাও কেন? জ্বালানোর মতো তুই তো আছিসই। আর কাকে জ্বালাবো? হিয়া রাগী কণ্ঠে বলল, এরপর থেকে যদি জ্বালাও তাহলে মানহারি মামলা দিব। রিমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দে, জেলে গেলে শরবত দিয়ে আসিস। হিয়া কান্না করতে ইচ্ছে করলো। এই শরবত শুনতে শুনতে কানটা ঝালাফালা হয়ে গিয়েছে। শ্রাবণ না হয় এখন শরবতের কথা বলে না, কিন্তু এই রিমন আজকে থেকে শুরু করলো। এটা অন্য জায়গা হলে রিমন নিশ্চয়ই রেমনকে মারত। এখন রাগটা চেপে ক্লাসে গিয়ে বসলো। এরপরে যখন রেমনকে হাতের কাছে পাবে তখন ইচ্ছা মতো কেলাবে। রাত তখন 8টা। শ্রাবণ এক ছাদে এসে দোলনায় বসে আছে। এদিকে মাহিম বেগম মনে মনে পড়ল, ছাদে কাপড় মেলে দিয়েছিলেন, নিয়ে আসেনি। কাজের বউও চলে গিয়েছে, এখন কাকে বলবেন? তিনি নিজেও তো যেতে পারবে না, তাই সিঁড়ি বেয়ে উঠলে বুকে ব্যথা হয়। উপায় না পেয়ে শেষে হিয়াকে পাঠালেন। হিয়া ছাদে এসে কাপড়গুলো নিয়ে চলে যেতে নিল, কিন্তু পা থেমে গেল শ্রাবণকে দেখে। শ্রাবণ হিয়াকে মলমীয় কণ্ঠে ডাক দিল, ভৌজান। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে চলে এলো। শ্রাবণ মুচকি হেসে মৃদু সুরে একটা গান বলল, একটা প্রেমের গান লিখেছি, আর তাতে তোমার নাম লিখেছি। মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছা হলো তোর পোড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করে এমন অসুখে জমেছে মরণ এই বুকে। ও একটা প্রেমের গান লিখেছি। হিয়া গানটা শুনে থমকে দাঁড়ালো, না চাইতেই কেন যেন হেসে ফেললো। এখনকার পরিস্থিতির সাথে গানটা মিলে গিয়েছে। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পিছনে ফিরে এগিয়ে গেল শ্রাবণের দিকে। হিয়া শ্রাবণের গান শুনে এগিয়ে এলো। শ্রাবণ কোনো ভাবমূর্তি দেখালো না, যে সম বইছিল ঠিক তেমনই রইল। হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে রইল, হাঁসফাঁস করতে লাগলো। শ্রাবণ বলে উঠল, কিছু বলবে? হিয়া হাতে থাকা কাপড় কসলাতে কসলাতে বলল, ঘুমাবেন না? শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, ঘুমানোটা কি খুব প্রয়োজন? না মানে রাত হচ্ছে, রুমে চলে যান। যাব। আর কিছু বলবে? হিয়া মাথা নাড়িয়ে বলে উঠল, না আসি তবে। হিয়া চলে যাওয়ার পরে কাব্য এলো। শ্রাবণ কাব্যকে রেখেই নিচে চলে এলো। হিয়া ফ্ল্যাটে এসে কাপড়গুলো তার মায়ের রুমে দিয়ে নিজের রুমে চলে আসে। আনমনে ভাবতে থাকে শ্রাবণের গানটা। হিয়ার মনেও কেমন অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। আলাদা একটা ভালো লাগা কাজ করছে শ্রাবণের ওপর। পরের দিন সকালে হিয়া প্রাইভেটে পাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আজ আর নিচে গিয়ে দাঁড়াবে না, এখন শুধু নেহা আর গাড়ি আসলে সাথে সাথে নিচে চলে যাবে। দেখবে আজও শ্রাবণ আসে কিনা। শ্রাবণ ব্যালকনি দিয়ে তাকিয়ে আছে, হিয়া নিচে নামছে কিনা সেটা দেখছে। হিয়া গাড়িটা চলে এসেছে, সাথে নেহাও। শ্রাবণ মুখ একটা মাস্ক লাগিয়ে নিচে নামলো। মিনিটের মধ্যে শ্রাবণের গাড়িটাও চলে আসে। হিয়া নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, ঠিক এর পিছনে শ্রাবণ নামছে। হিয়া পিছনে ফিরে শ্রাবণকে দেখে মাথা নত করে হাঁটলো। সাথে শ্রাবণকে মাস্ক পরা দেখতে দেখেও অবাক হলো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, বেশ সুন্দরও লাগছে। হিয়া প্রকাশ করলো না। নিহা হিয়াকে দেখা মাত্রই বলে উঠল, কিরে তোর সেই শরবতওয়ালা কোয়ারিং জামাই কোথায় রে? আজ আসেনি? হিয়া পট করে পিছনে ফিরে তাকালো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া এবারও কেমন করে ফেসে গেল। শ্রাবণ হাসতে চেয়েও হাসতে পারছে না। যাই হোক, নিজেকে সামলে নিয়ে হিয়া আর নেহার সাথে দিয়ে চলে গেল। নিহা শ্রাবণের দিকে তাকিয়ে থেকে হিয়াকে বলল, বান্ধবী ছেলেটা কে রে? মাস্ক পরেছে তবুও দেখি কি সুন্দর লাগছে। হিয়া হতাশ হয়ে বলল, ওইটাই শরবত না মানে শ্রাবণ। নেহা তড়িঘড়ি চোখ করে হিয়ার দিকে তাকালো, সাথে সাথে নিজের মাথায় গাঁটটা মেরে হিয়াকে বলল, এই দেখ যা বলছি শুনে ফেলেছে মনে হয়। হিয়ার কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। মনে মনে বলল, সব সময় আমার সাথে এমন হতে হবে? কিছু দূর যাওয়ার পর ড্রাইভারের গাড়ি থামায়। এর পিছনে আরেকটা গাড়ি এসে দাঁড়ায়। শ্রাবণ গাড়ি থেকে নেমে গিয়ে পিছনের গাড়িটায় উঠে বসলো। ওই মার্জিটা এখন চলে গিয়েলো হিয়ার প্রাইভেট সেন্টারে। শ্রাবণ এই মুহূর্তে ড্রাইভারকে বলল অফিসের দিকে যেতে, আর তার বাবাকেও বলেনি সে আজ অফিসে আসছে। শ্রাবণ অফিসে ঢুকলো মাস্ক পরেই। ফ্লোরে ওর বাবার কেবিনের সাথে ওর। শ্রাবণ তৌকির চৌধুরীর কেবিনে ঢুকতেই তৌকির ছেলেকে দেখে চিনতে পেরে হেসে বললেন, বড় চৌধুরী যে আসুন। শ্রাবণের মুখে মাস্ক খুলে পাশে বেক্স প্লেট দিয়ে এগিয়ে গেল আর বলল, কেমন আছো বাবা? সন্তান দূরে থাকলে কোনো বাবা ভালো থাকে বলো? শ্রাবণ সামনের চেয়ারটাই বসে বলল, আম্মুর শরীর কেমন? ভালো। রোজা আছো? বাড়ি যাচ্ছ কবে? যেদিন সে চাইবে
তৌকির চৌধুরী হেসে বললেন, কার কথা বলছো? আছে। তৌকির চৌধুরী ভাবলেন ছেলের হয়তো মজা করছে, তাই আর কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি প্রসঙ্গ পাল্টে বললেন, কাব্য কোথায়? আসেনি? ওকে রেখে এসেছি। এখন বলো অফিসের প্রজেক্টগুলো কত দূর এগোলো? অনেকটাই এগিয়েছে। তুমি যা করেছো এই কোম্পানির জন্য, কোম্পানি না এগিয়ে যাবে কোথায়? থ্যাঙ্কস। শ্রাবণ শোনো, বলো 2-3 দিন পরে একটা মিটিং আছে, তোমার অ্যাটেন্ড করা খুব জরুরি। শ্রাবণের স্পষ্ট জবাব, চেষ্টা করব। ঠিক আছে। হঠাৎ কেবিনে ঠেলে ভিতরে ঢুকলেন ফর্মাল ড্রেস পরিহিত একজন মহিলা। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকে দেখে হেসে বললেন, আম্মু আজ অফিসে এসেছিলে? সাহিবা চৌধুরী শ্রাবণের কাছে এসে বললেন, কেন যেন মনটা টানলো অফিসে আসার জন্য। আর এসে দেখলাম তুমি এসেছো। না আসলে তোমার সাথে দেখা হওয়াটাও মিস হয়ে যেত। সাবিহা চৌধুরী শ্রাবণের পাশে চেয়ারে বসলেন। শ্রাবণও আর কিছুক্ষণ কাজ সংরক্ষণ কথা বলে চলে আসার সিদ্ধান্ত নিল। সাবিহা চৌধুরী ছেলেকে বাড়িতে যাওয়ার জন্য কত করে বললেন, তবে শ্রাবণের কোনো উত্তর মিলল না। বলে গিয়েছে কয়েকটা দিন পর আসবে। হিয়া প্রাইভেটে পড়ে বাড়িতে ফিরে আসে। সাথে নিহাও আসে কিছু নোট নিতে। কাব্য দারোয়ানের সাথে কথা বলছিল, মূলত কি কি বাজার করতে হবে সেটা বলছিল। নিহা হিয়ার সাথে ওপরে এসে কিছু নোটস নিয়ে চলে আসে। কাব্য গেটের কাছে দাঁড়িয়েছিল। নেহা কাব্যের দিকে তাকিয়ে চলে গেল। কাব্যকে চেনা শেষ। প্রথম দিনে ওকে কিভাবে ইগনোর করেছিল ভুলে যায়নি। কাব্য নেহাকে দেখে মনে মনে বলে উঠল, ভাগ্যিস সেই দিন ভাগিয়ে বলেছিলাম। ভালোই হয়েছে। মেয়ে মানুষ, মাথায় আবার কি প্যাচ আছে না জানি আল্লাহ জানে। শ্রাবণ দুপুরে বাসায় ফিরে আসে। এরপর মিনিট 10 বসে থেকে ওয়াশরুমে যায়। শাওয়ার নিয়ে বের হয়। সাদা টি-শার্ট আর কালো টি-শার্ট প্যান্ট পরে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে টিভি অন করে। কাব্য শাওয়ার নিয়ে প্যান্ট আর টি-শার্ট পরে বের হয়। শ্রাবণ গম্ভীর হয়ে টিভি দেখছে। এই টিভি দেখার মোট ওর কোনো দিকেই ছিল না। হুট করে কেন যেন টিভি অন করলো। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, ভাইয়া আমি যদি মেয়ে হতাম তাহলে তোমার পিছনে ঘুরঘুর করতাম। শ্রাবণ কাব্যের এই অনবরত কথা শুনে নাক মুখ কুঁচকে নিয়ে বলল, মাথা খারাপ হলো নাকি তোর? না, মাথা খারাপ হয়নি। না হলে অমন কথা বললি কেন? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পে 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। ভাইয়া আমি যদি মেয়ে হতাম তাহলে তোমার পিছন ঘুরঘুর করতাম। শ্রাবণ কাব্যের এই অনবরত কথা শুনে নাক মুখ কুঁচকে নিয়ে বলল, মাথা খারাপ হলো নাকি তোর? না, মাথা খারাপ হয়নি। তাহলে অমন কথা বললি কেন? ভাইয়া তুমি এক এক সময় এক এক রূপ নিয়ে বের হও। আমারই মাথা খারাপ হয়। আর কোনো মেয়ের সামনে গেলে তো সে নিশ্চয়ই ফিদা হবে। যদি মেয়ে হতাম তাহলে পিছনেই পড়ে থাকতাম। শ্রাবণ রেগে গিয়ে বলল, এই চোখের সামনে থেকে শর্ত, মেজাজ খারাপ করবি না। কাব্য রুমে যেতে যেতে বলল, উচিত কথা বললেই এই কাব্যকে পছন্দ হয় না। শ্রাবণ বাসখাই গলায় বলল, ওইখানে আসার আগে মুখ বন্ধ কর। কাব্য রুমে যেয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উঠতে হয়ে শুয়ে পড়ে। কি একটা ঝামেলায় পড়েছে। প্রেম করবে তার ভাই, আর ভাইকে তাকে এখানে নিয়ে ঝুঁছে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর, যেটা কিভাবে বুঝাবে। মায়ের হাতের রান্না প্রচুর পরিমাণের মিস করছে। কবে যে তার বড় ভাইয়ের উদ্দেশ্যে পূরণ হবে আর কবে যে বাড়ি ফিরবে। শ্রাবণ গালে হাত ঠেকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। বিকেলের দিকে কাব্য ছাদে যায়। দোলনায় বসে বসে গ্লিস স্ক্যান করছিল। হিয়াও ছাদে আসে ফুলের গাছগুলো দেখতে। এই 3 দিনে শ্রাবণের ভয়ে ছাদে আসেনি। হিয়া এই মুহূর্তে কাব্যকে দেখে এগিয়ে এসে বলল, ভালো আছো ভাইয়া? তুমি কেমন আছো আপু? ভালো। আপু আমি কিন্তু তুমি করেই বললাম তোমাকে, কিছু মনে করো না। না না, কিছু মনে করিনি। তুমিও আমাকে তুমি করে বলতে পারো। সিরিয়াস? এই সময় রিয়ার ফোন আসে কাব্যের ফোনের দিকে। তাকিয়ে আবার হিয়ার দিকে তাকালো। পরক্ষণে মাথার বুদ্ধিবেশ চলে এলো। হিয়ার সাথে শ্রাবণকে নিয়ে কথা বলে হিয়াকে ঝুলাস ফিল করাবে। কাব্যে হিয়ার কলটা রিসিভ করে হিয়ার সামনে বসলো। হিয়া ইতস্তত করে ফুলের গাছের মন দিকে দিল। এদিকে রিয়া কাব্যকে বলল, ভাইয়া কেমন আছো? ভালো। তুই? ভালো। ভাইয়া কি করছো? বসে আছি। তুই? বসে আছি। ভাইয়া শ্রাবণ ভাইয়া কোথায়? কাব্য হিয়াকে শুনিয়ে শুনিয়ে বলল, কেন শ্রাবণ ভাইয়াকে দিয়ে কি করবে? কথা বলবো, কতদিন ধরে কথা বলি না। ভাইয়া কাজ করছে। আর সব সময় শুধু শ্রাবণ ভাইয়া কাজই করে? ভাইয়া করিস নি কেন? ফপির কাছে বলে দিব কিন্তু। না প্লিজ, শুধু একটু দেখবো। আচ্ছা কল দে। রিয়া খুশি মনে কল দিল। হিয়া ওদের কথা শুনছে। কাব্য রিয়াকে বলল, কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়াকে একটু দেখাও না। ভাইয়া কাজ করছে বললামই তো, তবুও একটু দেখাও।
তুই এমন পাগলামো যে করিস ভাইয়া, এগুলো একদম পছন্দ নয়। তুই যে আমাকে কল দিয়ে ভাইয়াকে দেখার বায়না ধরিস, এটা ভাইয়া জানলে তোকে বাসায় গিয়ে মেরে তক্তা বানিয়ে দিয়ে আসবে। উফ, তুমিও শুরু করলে। যত যাই হোক শ্রাবণ ভাইয়া, খুব পিছু আমি ছাড়বো না। ভাইয়া পছন্দ না করলেও তার জন্য পাগলামো বন্ধ করবো না, তোমার আর কল দিব না। তাহলে তো ভালোই হলো। মোটেও না, আমি এখন থেকে মনের কাছে কল দিব। দে, আম্মু তোর কল ধরবে না, তবে এরপর যদি ফোন দিয়ে বিরক্ত করিস তাহলে আমি সিরিয়াস ফুপুর কাছে বিচার দেব, বলে কাপড় কল কেটে দিল। হিয়া এতক্ষণে ওদের দুজনের কথা মন দিয়ে শুনছে। ভাবলো রিয়া নামে মেয়েটা মনে হয় ওদের ফুপাতো বোন, আর শ্রাবণকেও হয়তো পছন্দ করে। মেয়েটার কথা শুনে হিয়ার অজানা কারণেই বুকের ভিতরে তোলপাড় শুরু হলো। কেন হয়েছে, কি নিয়ে হয়েছে, হিয়ার মন মস্তিষ্ক কিছুই জানে না। হিয়া উঠে দাঁড়ালো, কাপের দিকে পুনরায় আর তাকালো না, চুপচাপ চলে গেল। হিয়া বসে বসে ভাবছে শ্রাবণকে কিভাবে পরীক্ষা করা যায়, ঠিক করে তার খালার বাড়ি চলে যাবে। শুক্র শনি এই দুই দিন প্রাইভেট বন্ধ আছে, তাই সেখানে চলে গিয়ে দেখবে শ্রাবণ সেখানেও যায় কিনা। যদি শ্রাবণ ওর উপস্থিতি টের না পেয়ে সেখানে চলে যায় তাহলে বুঝতে পারবে সত্যিকারের ভালোবেসে, আর যদি শ্রাবণ অনুপস্থিতি না বুঝেও তাহলে বুঝবে ভালোবাসে না। হিয়া যেন তার সই নইল না। এখনই ব্যাগপত্র গুছিয়ে নিল, খুশিও লাগছে আবার মন ধুকপুক করছে। আবার কয়েকটা ঝামেলা যদি ওর রিমন ভাইয়া শ্রাবণকে বলে দেয় তখন। হিয়া ভেবে ঠিক করলো রিমনকেও ও সামলে নেবে। এখন মূল বিষয় শ্রাবণের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে চলে যাওয়া। পরের দিন সকাল 8টার দিকে হিয়া চলে গেল খালার বাড়িতে, বলতে রিমনদের বাড়িতে। ওর মা বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে অনুমতি নিয়েছে। শ্রাবণরা কেউ জানে না বলতে ওরা এখনো ঘুম থেকে উঠে নেই। হিয়া রিমনদের বাসায় যাওয়ার পর রিমনের মা রিনা বেগম হিয়াকে দেখে খুশি হলেন। হিয়া তার সাথে কথা বলল, আশেপাশে তাকিয়ে রিমনকে খুঁজতে লাগলো আর বলল, খালামণি তোমার ছেলে কই, শুয়ে আছে। হিয়া রিমনের রুমে এসে নক করলো, রুমটা খোলাই। হিয়া ভিতরে ঢুকলো, রিমন পড়ে পড়ে ঘুমাচ্ছে। হিয়া রিমনের কাছে গিয়ে দাঁড়ালো। এখন রিমনকে জাগিয়ে কথা বলতে হবে ও যে এখানে এসেছে এটা যেন শ্রাবণকে না বলে, না হলে আবার কখন বলে দেয়। হিয়া ডাক দিলেও রিমন নড়ে চড়ে উঠলো। এরপর হিয়া বলল, ভাইয়া ও ভাইয়া। রিমন চোখ খুলে হিয়াকে দেখে বসলো, অবাক কণ্ঠে বলল, কিরে তুই এখানে? রিমন চোখ মুখে হাত দিয়ে বলল, কিসের জন্য এসেছিস? হিয়া হেসে বলল, শ্রাবণের থেকে বাঁচতে। মানে এটা কি বলছিস? ঠিক বলছিস, শ্রাবণের থেকে বাঁচতে এখানে এসেছিস? তবে একটা কথা রাখবে। কি কথা? ভাইয়া আমি যে এখানে এসেছি সেটা ওনাকে বলবে না প্লিজ। ওনাকে মানে কাকে? শ্রাবণকে। ঠিক আছে বলবো না, এখন যা বোন একটু ঘুমাতে দে। হিয়া মুখ বেঁকিয়ে বলল, ঘুম থেকে উঠে গিয়ে এখন বলছে ঘুমাতে দে। তাকো বইয়ের পাল্লায় পড়লে বুঝবে সকাল কখন হয়। রিমন শুয়ে শুয়ে পড়তে পড়তে বলল, তাহলে তুই আছিস কি করতে? হিয়া বিড়বিড় করে বকতে বকতে রুম থেকে বেরিয়ে হয়। এদিকে রিমন শুয়ে শুয়েই কল করে শ্রাবণকে। শ্রাবণে ঘুমিয়েছিল, এর মধ্যে রিমনের ফোন পেয়ে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে কানে ধরলো। রিমন বলল, কিরে কি করছিস? শুয়ে আছি। তুই? শুয়ে আছি। কি খবর কি রাখছিস? কিসের খবর? তোর বউ তোর থেকে বাঁচতে আমাদের বাড়িতে চলে এসেছে। দেখ সকাল সকাল ফান করার মুড নেই, কি হয়েছে সত্যি করে বল। আরে হিয়া আমাদের বাড়িতে চলে এসেছে সকাল সকাল, জিজ্ঞাসা করছিস কেন এসেছিস? ও বলে যে তোর থেকে বাঁচতে চলে এসেছে। শ্রাবণ মুহূর্তেই রেগে গিয়ে উঠে বসলো, দাঁতে দাঁত চেপে বলল, ওর বাচ্চা বের করছে। ভালোভাবেই রয়েছে তো, ভাল লাগছে না। বুঝেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙুলটা এখন বাঁকাতে হবে। ফোন রাখ, আমি আসছি। শ্রাবণ রিমনের সাথে কথা বলে ফোনটা রেখে বিছানা থেকে নামলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বের হলো। কাব্য ঘুমিয়ে আছে। ওকে কিছু না বলেই শ্রাবণ ফ্ল্যাট থেকে বেরিয়ে বাহির থেকে লক করে চলে গেল। এর মাঝে আবার শ্রাবণের গাড়ি চলে আসে। শ্রাবণ গাড়িতে উঠে বসলো এবং রিমনের বাড়ির লোকেশন ড্রাইভারকে দিয়ে দিল। শ্রাবণের গাড়ির ড্রাইভার নাম কামাল। সে শ্রাবণকে বলল, স্যার একটা কথা ছিল। শ্রাবণ ফোনে কিছু একটা দেখতে দেখতে উত্তর দিল, বলো স্যার। ম্যাম জিজ্ঞাসা করছিল আপনি কোথায় থাকেন। শ্রাবণ লুকিং গ্লাস তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি কি বলেছ? বলেছি আমি জানি না স্যার কোথায় থাকে। ভেরি গুড স্যার, কিছু মনে না করলে আরেকটা কথা জানাবো। বলো স্যার। আপনি কোথায় আছেন এই কথা বলার পর ম্যাম স্যারকে বলেছিল যে আপনাকে না জানিয়ে আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে ঠিক করে রাখবে। শ্রাবণ একটু জোরেই বলে উঠল, হোয়াইট কী সব বলছো? আম্মু এই কথা বলেছে? স্যার, ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার। শ্রাবণ কোনো কিছু না ভেবেই কঠিন গলায় বলে উঠল,
গাড়ি ঘোরাও, বাড়িতে চলো। কামাল গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এলো। আধা ঘন্টা পর চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামলো। শ্রাবণ গাড়ি থেকে নেমে হন হন করে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে ছিল রিয়া। শ্রাবণ ওকে দেখে আরও রেগে গেল। শ্রাবণকে দেখে এই বাড়ির কাজের লোক ফেরুজা বেগম এগিয়ে এলেন। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আন্টি আম্মু কোথায়? নিজের গড়িয়ে আছে। শ্রাবণ ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাবিয়া চৌধুরীর রুমে তৌকির চৌধুরীর সাথে কথা বলছিলেন। শ্রাবণ রুমে ঢুকে সাবিয়া চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, শ্রাবণ ভালো আছো? শ্রাবণ কর্কশ গলায় বলল, ভালো থাকতে দিয়েছো কি? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। আর চলে এসেছো তুমি? তোমার যা শুরু করেছো আসতেই হলো। তৌকির চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, শ্রাবণ কি হয়েছে? রেগে আছো কেন? শ্রাবণ বাসখাই গলায় বলল, রেগে যাব না তো কি করব? তোমরা আমাকে না জানিয়ে বিয়ে রিয়ার সাথে ঠিক করছো। ইচ্ছা পোষণ করলে কিভাবে আমি এটা বুঝতে পারছি না। সাবিয়া চৌধুরী শুকনো ডুব গিলে বললেন, ওর সাথে বিয়ে ঠিক করব তোমাকে বললো কে? কেন কি মনে করেছো আমি জানতে পারবো না? না মানে শ্রাবণ। শ্রাবণ তৃপ্ত শ্বাস ছেড়ে বলল, আম্মু তুমি প্লিজ আমাকে এখন মিথ্যা বুঝিও না। আমি বাড়িতে নেই কয়েকটা দিন হয়েছে। এর মাঝে আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে কিভাবে? তোমরা জানো তো আমার ওকে পছন্দ নয়, তাহলে কেন এটা করতে চাচ্ছ? তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ আমরা সিদ্ধান্ত নেইনি এখনো, শুধু ভেবে রেখেছি। শ্রাবণ উত্তরে বলল, আমি না এলে তো মনে হয় তোমরা সিদ্ধান্তও নিয়ে নিতে। সাবিয়া চৌধুরী নরম কণ্ঠে বললেন, তুমি যা চাও তাই হবে, এবার শান্ত হও। আর কাব্য কোথায়? তোমরা কি চলে এসেছ? শ্রাবণ কোনোটার উত্তর দিল না, রাগী শুধু বড় বড় শ্বাস ছাড়ছে। তৌকির চৌধুরী সাবিয়া চৌধুরীকে চুপ থাকতে বললেন। তৌকির চৌধুরী আগেই বলেছিলেন ছেড়ে এরকম সিদ্ধান্তে কখনোই মত দিবে না, বলতে শুনতেই চাবে না। ও আগে থেকেই রিয়াকে অপছন্দ করে না, আর বিয়ে তো দূরের থাক। শ্রাবণ কড়া গলায় বলল, যদি এরপরে তোমরা এরকম কিছু করো তাহলে এই বাড়িতে আসবো না, তখন ভুলে যাব আমি তোমাদের ছেলে ছিলাম না। কথাটা শেষ করে হনহন করে চলে গেল। তৌকির চৌধুরী একটু রেগে গিয়ে সাবিহা চৌধুরীকে বললেন, হয়েছে এবার শান্তি? ছেলে কি বলে গেল শুনেছ? আমি পই পই করে বলেছিলাম ছেলের মতের বিরুদ্ধে গিয়ে কিছু ভেবো না, এবার থাকো। শ্রাবণের এইদিকে শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রিয়া হাসি মুখে শ্রাবণের পথ আটকে দাঁড়ালো। শ্রাবণের চোখ বন্ধ করে তৃপ্ত শ্বাস ছেড়ে রিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে নিল, কিন্তু রিয়া যেতে দিল না। আবারও সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? শ্রাবণ উত্তরে বলল, জাহান্নামে যাচ্ছি, যাবি? রিয়া মুচকি হেসে বলল, তোমার সাথে জাহান্নামে কেন? আকাশ পাতাল সব জায়গায় যেতে পারবো। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, তোকে শেষবারের মতো বলে যাচ্ছে, এরকম ডং আমার সামনে দেখাবি না, না হলে কি করতে পারি তোর অজানা নয়। শ্রাবণ কথাটা বলে রিয়াকে পাশ কাটিয়ে চলে যায়। রিয়া শ্রাবণের পিছু পিছু চলে আসে বাহিরে। শ্রাবণকে ধরার আগে সে গাড়িতে উঠে চলে যায়। রিয়া পাশের ওয়ালে বাড়ি মেরে বলল, আমি তোমাকে ভালোবাসি মানে আমার তোমাকে লাগবে, তুমি রাগ করলেও আমি তোমার পিছু ছাড়বো না। এদিকে হিয়া রিনা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। বেলা তখন 11:30টার মতো, বলতে গেলে গল্প করছে। দুজনের মাঝে ভালো বোর্ডিং আছে, যেমন ফ্রেন্ডের মধ্যে থাকে। রিমন একটু পর পর বাড়ির মেন দরজায় উকি দিচ্ছে। হিয়া ওকে এমন করতে দেখে কিছুক্ষণ ধরে বলতে যাচ্ছে, কিছু করতে করতে বলতে পারছিল না। শেষে এসেই বলে দিল, ভাইয়া এমন উতলা হয়ে আছো কেন? কেউ আসবে নাকি? কে আসবে? আছে একজন। আমাকে বলা যাবে না নাকি? তোকে বলবো কেন? তুই আমার কে হোস? হিয়া রেগে গিয়ে রিমা বেগমকে বলল, খালামণি তোমার ছেলে দেখো কি বলে। ভালো কথা জিজ্ঞাসা করলেও অমন করে। রিমা বেগম ছেলেকে ধমক দিয়ে বললেন, এই তুই ওর সাথে এমন করছিস কেন? মেয়েটা এসেছে, কই দেখবি ওর জন্য কি করা যায়। না হয় ঈদের কিছু শপিং করে দে, তা না করে ঘরে বসে বসে ঝগড়া করছিস। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 5 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। মেয়েটা এসেছে, কই দেখবি ওর জন্য কি করা যায়। না হয় ঈদের কিছু শপিং করে দে, তা না করে ঘরে বসে বসে ঝগড়া করছিস। রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, শপিংয়ে যাবি? হিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, যাব। রিমন হেসে বলল, ঠিক আছে, সন্ধ্যায় পরে নিয়ে যাব। সত্যি? এই মিনিট 15 পর শ্রাবণের গাড়িটা রিমনের বাড়িতে এসে থামে। রিমন শ্রাবণকে ভিতরে আনলো। রিনা বেগম উঠে দাঁড়িয়ে শ্রাবণের সাথে কথা বললেন। হিয়া তো এই মুহূর্তে শ্রাবণকে দেখে শট খেলো। গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। মনে মনে কি যে খুশি বলার বাহিরে। শ্রাবণ যখন ওর অনুপস্থিতি টের পেয়ে চলে এসেছে, এর মানে সত্যিকারের ভালোবাসে। হিয়া এই খুশি খুশি লাগছে।
শ্রাবণকে ওদের সাথে কথা বলতে দেখি মুচকি হেসে উঠল, যা শ্রাবণের চোখের আড়াল হলো না। রিনা বেগম শ্রাবণকে মস্করা করে বললেন, হঠাৎ বড়লোক মানুষের আগমন। শ্রাবণ হেসে বলল, আন্টির যে কথা, আমার চেয়ে আপনারা কি কোনো অংশে কম? আর আপনার কি পর মনে করেন? না বাবা, পর মনে করব কেন? তুমিও আমার ছেলের মতোই। বসো বসো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ মারল। হিয়া যেন ধ্যান থেকে বের হলো, সাথে সাথে রিমনের দিকে তাকালো। শ্রাবণ রিমনের মাকে হিয়াকে দেখিয়ে বলল, আন্টি এই মেয়েকে? ও আমার বোনের মেয়ে। শ্রাবণ রিমনের সাথে টুকটাক কথা বলতে শুরু করলো। রিনা বেগম বললেন, তাহলে তোমরা কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। রিনা বেগমের সাথে সাথে হিয়াও চলে যেতে নিল। রিমন ওকে ডেকে বলল, হিয়া তুই থাক না, আমাদের সাথে কথা বল। হিয়া জোরপূর্বক একটু দূরে দাঁড়িয়েই রইল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার দিকে এগিয়ে এলো। হিয়া অন্যদিকে তাকিয়েই রইল। শ্রাবণ হিয়ার মুখ পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত সাহস কোথা থেকে পেলি বউজান? হিয়া আমতা আমতা করে বলল, কিসের সাহস? এই যে জামাইকে না জানিয়ে চলে এলে এখানে। আমি অনুমতি দিয়েছি কি? মানে কি সব ফালতু কথা বলছেন? শ্রাবণ মুহূর্তেই কাট কারাই বলাই উঠল, তোমার কৈফত দেওয়ার জন্য আসেনি, শুধু অ্যালার্ট করতে এসেছি। বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে, না হলে আমার থেকে খারাপ লোক দুনিয়ায় একটাও দেখবে না। হিয়া বলল, আমি যাব না। কেন যাবে না? তোমাকে যেতে বলছি মানে তুমি যাবে, এর বাহিরে কোনো কথা শুনতে চাচ্ছি না। হয় এখন আমার সাথে চলো, না হয় বিকেলে আগে চলে এসো। হিয়া কোনো কথা না বলে ভিতরে একটা রুমে চলে গেল। শ্রাবণ রিমনের থেকে বিদায় নিয়ে চলে গেল। বিকেলের দিকে হিয়া বাসায় চলে এলো। নিচতলা কাব্যর সাথে দেখা হয় ওর। কাব্য জিজ্ঞাসা করে, আপু কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, খালামনির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে চলে এলাম। ও এত তাড়াতাড়ি? এর মাঝে শ্রাবণ আর বাড়ি ফিরে আসেনি। কাব্য নিচতলা থেকে নিজের ফ্ল্যাটে আসে। তখনই কাজের আন্টি রান্না করতে আসে, সাথে হিয়াও আসে। হিয়া ড্রয়িং রুমে ঢুকে কাব্যকে বলল, ভাইয়া তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না আপু, কোনো অসুবিধা হচ্ছে না। হিয়া এসে শ্রাবণকে দেখে কিন্তু বাহানা দিল অন্যটা। কাব্য বুঝতে পারলো হিয়ার চোখ কি খুঁজছে। হিয়া কথা বলতে বলতে ভিতরের রুমগুলোতে উকি দিল। শ্রাবণকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। কাব্য ফোন আয়নার বাহানা দিয়ে রুমে এসে শ্রাবণকে কল দিল। হ্যালো ভাইয়া, সন্ধ্যায় কি খাবে? আন্টি জিজ্ঞাসা করছে। শ্রাবণের যেন পাগল পাগল লাগছে। সকাল থেকে রাগ উঠে যাচ্ছে, কোনো জায়গা থেকে রাগ ছাড়া ফিরে আসছে না। এখন আবার কাব্য। শ্রাবণের কাব্যর সাথে এখন অন্তত রাগ দেখাতে চাচ্ছে না। নিজেকে অনেকটা স্বাভাবিক করে বলল, তুই যা খাবি তাই বল, আমিও তাই খাবো। আমি কি খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। তোর পছন্দ হয় তুই রান্না করতে বল, দরকার হলে ইউটিউব দেখে বল কি খাবি। কাব্য তজব বনে গেল ভাইয়ের কথা শুনে। সাথে সাথে বলল, ভাইয়া হিয়া আপু এসে তোমাকে খুঁজছে। শ্রাবণ চট করে বলল, ওকে ওইখানে বসতে বল, আমি আসছি। শ্রাবণ ড্রাইভারকে বলল তাড়াতাড়ি ড্রাইভ করতে। কাব্য হিয়াকে বসতে বলল। হিয়া পট করে বসে পড়ল, ওইটাই চাইছিল। এদিকে আবার কাজের মহিলা রান্না করছে। কাব্য এসে কথা বলতে বলতে হিয়াকে বসিয়ে রাখে। হিয়া চলে যেতে আসেনি, শ্রাবণের সাথে দেখা করেই যাবে। ওর চোখ দুটো চাতক পাখির মতো ন্যায় শ্রাবণকে খুঁজছে। শ্রাবণ ফ্ল্যাটে এলো। হিয়া শ্রাবণকে দেখে উঠে দাঁড়ালো। কেমন যেন ভয় ভয় লাগছে হিয়ার। ফ্ল্যাট থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিলে শ্রাবণ ইশারা করে বসতে বলে নিজের রুমে চলে গেল। হিয়া বসলো না, চলে গেল। কাব্বা এগিয়ে গিয়ে বলল, আপু চলে যাচ্ছ কেন? আবার আসবো। হিয়া মনে অন্যরকম অনুভূতির জন্ম নিচ্ছে। শ্রাবণকে দেখেও ইচ্ছে করছে, আবার শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতেও ভয় লাগছে। শ্রাবণ নিজের রুম থেকে বেরিয়ে এসে হিয়াকে দেখতে না পেয়ে রাগের টেবিলে জুড়ে লাথি মারল। শালারা, আজকে এমন কিছু হচ্ছে যার জন্য শ্রাবণের রাগ বাড়ছে, বই কমছে না। শ্রাবণ তৎক্ষণাৎ কিচেনের দিকে এগিয়ে গিয়ে কাজের মহিলাকে বলল, আন্টি ওই হিয়া নামের মেয়েটাকে একটু ডেকে আনুন তো, বলুন যে বাসায় ভাড়া রেডি করে রেখেছে, যদি একটু এসে নিয়ে যায়। কাজের মহিলা সম্মতি জানিয়ে চলে গেল। হিয়া নিজের ফ্ল্যাটে ঢুকতেও পারেনি, এর আগেই কাজের মহিলা ডাক পাঠায়। হিয়া আবারও উপরে আসে। এই ফাঁকে যদি শ্রাবণকে একটু দেখতে পায়। শ্রাবণ নিজের রুমে ঢুকলো। হিয়া এলে কাব্য ওকে রুম থেকে যেতে বলে। হিয়া রুমে যেতেই শ্রাবণ বসতে বলল। হিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমি বাহিরে যাব। শ্রাবণের মেজাজ তক্ষণে উঠে গেল। সকাল থেকে কি হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না। এই যে একটু মেয়েটাকে দেখবে, তবুও সে নাকি চলে যাবে। শ্রাবণ এগিয়ে এসে বসলো। কোথায় যাবে? চলে যাবেও? শ্রাবণ থতমত গলায় বলল, চলে যাবে? একটু থাকো, কথা বলো আমার সাথে, পরে বলবো, এখন যাই। শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপচাপ এখানে বসো, না হয় এমন থাপ্পড় দেবো কানে শুনতে পারবে না। হিয়া চুপচাপ বসেই রইল। কতক্ষণ ভেবে একটা প্রশ্ন করলো, আচ্ছা আপনি কি করেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল,
আমি আবার কি করব? মার্ডার করি? 20টার মতো মামলা আছে আমার নামে। শ্রাবণের শেষের কথাটা এমনভাবে বলেছে যে কোনো শুনলেই বিশ্বাস করবে। হিয়া ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি চলে যাই। হ্যাঁ, কেন? বসো না, আবার আসবো। বসতে বলছি তো বসো। আমি মিথ্যা বলছি, পরে আসবো। পরে আসবে? হিয়া বলতেই দেরি, কিন্তু শ্রাবণের থাপ্পড় মারতে দেরি হলো না। মেয়েটাকে সোজাভাবে বললেই তেড়ে বেড়ে করে। একে কঠিনভাবে ভালোবাসতে বোঝাতে হবে। হিয়া গালে হাত দিয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়েই রইল। শ্রাবণের হাতে থাপ্পড়কে হিয়া ড্যাব ড্যাব করে তাকিয়েছে। হিয়ার চাউনি দেখে শ্রাবণের মনেও হচ্ছে অনেক বড় কিছু করে ফেলেছে, তবুও দমে গেল না। কড়া গলায় বলল, আমার সাথে এত জেদ করা যাবে না তোমার। হিয়া তখনও স্টাইবের মতো দাঁড়িয়ে আছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে গেল, হিয়ার গাল থেকে ওর হাত সরিয়ে নিজের হাত ছুঁয়ে ফেলে মুলাম কণ্ঠে বলল, বৌজান, খুব লেগেছে তাই না? হিয়া কেঁদে দিল। এই প্রথম মনে হয় ওর গালে কেউ থাপ্পড় মারল। শ্রাবণ হিয়ার মুখে হাত চাপিয়ে বলে উঠল, এই মেয়ে কাঁদছ কেন? জোরে মেরেছি নাকি? বোকা মেয়ে কোথাকার। হিয়া কান্না থামিয়ে বলল, আমি আপনাকে ভালো ভাবতাম, আর আপনি আমায় থাপ্পড় মারলেন? জেদ করলে বললেই তো মারলাম। হিয়া নাক টেনে বলল, আমাকে কেউ এভাবে কোনোদিন মারেনি, আর আপনি আমাকে মারলেন? আরেকবার ভালো করে বলতেন, থাকবো না আমি? শ্রাবণ গলার কণ্ঠ ভারী করে বলল, আবার কই জিদ নিয়ে পড়ে থাকলে আরেকটা থাপ্পড় খাবে? চুপসে বসো। হিয়া গালে হাত দিয়ে বসলো। শ্রাবণ এগিয়ে এসে ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে এসে হিয়ার সামনে ধরল। হিয়া জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো শ্রাবণের, বলল, বাসা ভাড়ার টাকা লাগবে না? কেন লাগবে না? হিয়া মুখ ঘুরিয়ে বলল, নেব না। যার বাসা তাকে দিয়েছেন। শ্রাবণ ব্রু কুচকে নিয়ে বলল, শুরুতে বলেছিলে এই বাসা তোমার, তাহলে এখন আবার নতুন মালিক এলো কোন থেকে? আশ্চর্য তো। শ্রাবণ হিয়ার হাতে টাকাগুলো দিয়ে দিল আর রসিকতা করে বলল, জামাই বলো বাসা ভাড়া নেবে না? তাই তো হবে না, অন্য কাউকে দিলে তো ঠিকই টাকা দিত। হিয়া টাকাগুলো নিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক আছে নিলাম, এখন চলে গেলাম। শ্রাবণ স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে যাও। হিয়া শ্রাবণের থেকে সম্মতি পেয়ে তবুও বলল, চলে গেলাম কিন্তু। ঠিক আছে যাও। যাবো? যাও। হিয়া রুমের দরজার দিকে যেতে যেতে ভরাট কণ্ঠে বলল, আমি কিন্তু 3বার জিজ্ঞাসা করেছি যাব নাকি, আপনি যেতে বলেছেন তাই যাচ্ছি। এরপরে কিন্তু থাপ্পড় মারতে পারবেন না। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি যদি আরেকবার জিজ্ঞাসা করছো তাহলে সত্যি সত্যি থাপ্পড় মারবো। হিয়া কোনো কথা না বলে দ্রুত চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসি চেপিয়েছিল। একটা থাপ্পড় খেয়ে মেয়েটা বেশ কাবু হয়ে গিয়েছে। শ্রাবণ যদি জানতো ওকে কাবু করার জন্য এমন একটা থাপ্পড় দরকার ছিল, তাহলে অনেক আগেই মারত। হিয়া ফ্ল্যাটে এসে নিজের রুমে চলে যায়। হাতে টাকাগুলো গুনে গুনে দেখলো, ও যে 10,000 টাকা বেশি চেয়েছিল শ্রাবণ তাই দিয়েছে। হিয়ার টাকাগুলো আলাদা করে রাখলো। টাকাও নেবে না, কেমন ইতিবস্ত লাগছে। হিয়া 10,000 টাকা আলাদা করে বাকি টাকাগুলো নিয়ে রুম থেকে বের হলো। হামিদ শিকদারের রুমে এসে এলো। হামিদ শিকদার বই কিছু একটা পড়ছিলেন। হিয়াকে দেখে সাথে সাথে হিয়ার মুখ পানে তাকালেন। থাপ্পড় খাওয়ার কারণে হিয়ার গাল লাল হয়ে আছে, যা হামিদ শিকদারের চোখের আড়াল হলো না। তিনি বই চাপিয়ে বললেন, কি ব্যাপার, আমার আম্মুটার মুখটা লাল হয়ে আছে কেন? হিয়া আমতা আমতা করে বলল, কই লাল হয়ে আছে? এই যে আমি দেখতে পাচ্ছি। হিয়া হেসে হেসে বলল, কি বলো তো, ছাদে গিয়েছিলাম, সেখানে একটা গাছের সাথে লেগে এমন লাল হয়ে গিয়েছে, আর তার উপরে একটু চুলকেছিলাম। ও, আমি আরো ভাবলাম তোমার আম্মু ধরে মারছিল নাকি। যাই হোক, বসো। হিয়া টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, বাবা, ওই টাকাগুলো ওই অপরের ভাড়াটিয়ে দিয়েছে। হামিদ শিকদার কপালে ভাঁজ ফেলে বললেন, এত আগে ভাড়া কত বলেছিলে? 45,000 টাকা। শুনেছ? বাবা, গুনে নিয়েছি। হামিদ শিকদার টাকাগুলো নিয়ে বললেন, ভাড়া নিয়ে কোনো গোলমাল পাকায়নি তো? আগের বার তো গোলমাল বাঁধিয়েছিল। হিয়া মাথা ভাবনায় নাড়াতে নাড়াতে জোর গলায় বলল, বাবা, কোনো গোলমাল পাকায়নি। আগের বার তো শয়তান করে ভাড়া বেশি চেয়েছিলাম, এবার ওদের কাছে বেশি চাইনি। আর আমাকে বিশ্বাস হয় না? না না, তা বলিনি। বিশ্বাস হবে না কেন? আমি তোমাকে সবচেয়ে বিশ্বাস করি। তোমাকে এতটা বিশ্বাস করি যে তোমার আম্মুকেও অতটা বিশ্বাস করি না। হিয়া হামিদ শিকদারের পাশে বসে বইটা নিয়ে বলল, থ্যাংক ইউ বাবা, বিশ্বাস করার জন্য। আর কি করতেছিলে এখন? হামিদ শিকদার গম্ভীর শ্বাস ছেড়ে বললেন, কি আর করব, লাইলিদের যা কাজ থাকে। হিয়া হেসে হেসে বলল, ভালো করে কাজ করো। শেষে যদি আমি কোনোদিন আসি
হই আমাকেই কিন্তু ছাড় দিতে হবে। হামিদ শিকদার শশীর শ্বাস ফেলে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোনোদিন আমি আসামি হবে না, আর আর এমন দিন আসবেও না ইনশাল্লাহ। হিয়া ভাবুক গলায় বলল, হতেও তো পারে, তবে তোমাকে কিন্তু ছাড়তে হবে। ঠিক আছে ছাড়বো, পাগলি মেয়ে কোথাকার। এখন যাও পড়তে বসো। আচ্ছা। সন্ধ্যায় ইফতারের পরে হিয়া ড্রয়িং রুম থেকে নিজের রুমে এসে পড়তে বসে ঠিকই, কিন্তু তার মন হয় শ্রাবণের কাছেই রয়েছে। হিয়া শ্রাবণের কথা ভাবতে ভাবতে মুচকি হাসলো। পরক্ষণে থাপ্পড়টা মনে পড়লো, সাথে সাথে শ্রাবণকে বকতে শুরু করলো। হিয়া সেই 10,000 টাকা একটা খামে ভরে রাখলো। এইটা দিয়ে দিবে শ্রাবণকে, কিন্তু শ্রাবণকে দিলে বেশিরভাগ ও নেবে না, আর যদি থাপ্পড় মারে এই ভয়টাও হিয়ার আছে। তাই একটা কাব্যকে দিয়ে পাঠাবে হিয়া। তবে এই সময় কাব্যকে পাবে কি করে? ভাবতে ভাবতে হিয়া শ্রাবণকে মেসেজ দিল, এই যে আপনি কি অ্যাক্টিভ আছেন? শ্রাবণ মেসেজটা মিনিট 5 পরে দেখলো, ভাবলো এইটা কোনো মেসেজ হলো? ভালো করে বলা যেত না? না চিনে না ঠিক জামাইজান বলতে পেরেছিল, আর চিনেও জামাইজান বলছে না। শ্রাবণ ফ্রুশ করে শ্বাস ফেলে মেসেজ লিখলো, এইভাবে মেসেজ দেয়? সেই দিন তো না জেনে জামাই বলে জেঁকেছিলে, আর এখন আমি এই যে হারিয়ে গেলাম। এবারের মতো মাফ করে দিলাম, এরপর যদি এমন করে মেসেজ দাও তাহলে আবারও তোমার তুলতুলে গালে থাপ্পড় দিয়ে দুবার ভাববো না। হিয়া মেসেজ সেন্ড করে বাকরন্দ, এই তো সোজা চিট দিচ্ছে। এই কথার কোনো উত্তর দিল না। লিখলো, আপনার ভাই কোথায়? কেন, কি দরকার? ওকে বলুন একটু নিচে আসতে। কেন? একটু দরকার, আমাকে বলা যাবে না নাকি? ওকেই বলবো। ঠিক আছে। শ্রাবণ কাব্যকে ডাক দিল। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, কি হয়েছে বলো? একটু নিচে যাই তো ভাই। হিয়া তোকে কি যেন বলবে। আমাকে? ঠিক আছে যাচ্ছে। কাব্য দোতলায় আসে। হিয়া মেন গেট খুলে কাব্যকে সেই খামটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এটা শ্রাবণ ভাইয়াকে দিয়ে দিও। কি আছে এতে? হিয়া পট করে বলল, তোমার বড় ভাইয়ের জন্য একটা চিঠি। কাব্য খুশি হয়ে খামটা নিয়ে উপরে চলে আসে। শ্রাবণ তখন পানি খাচ্ছিল। কাব্যকে দেখে বলল, কি রে, কি বললো ও? ভাইয়া আপু তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে। শ্রাবণ কথাটা শোনা মাত্রই খামটা খুলে দেখলো টাকাগুলো উল্টে পাল্টে দেখলো, কিন্তু কোথাও চিঠি পেল না। শ্রাবণ টাকাগুলো কাব্যের হাতে দিয়ে বলল, দেখো তো কোথায় চিঠি? কাব্য টাকাগুলো দেখে বলে উঠল, ভাইয়া নেই তো। শ্রাবণ রাগে দাঁত চেপে বলল, বুঝতে পেরেছি, ও টাকাগুলো এই ফিলিয়ে দিয়েছে আর বলেছে চিঠি দিয়েছে। আমার শুধু এই ফ্রেটে আনতে পারলে হয়। দেখিস কি করি। সাবিহা চৌধুরী গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন শ্রাবণকে নিয়ে। ছেলেটা কোথায় থাকছে আর ও আল্লাহ ভালো জানে। আবার রিয়ার সাথে বিয়ে ঠিক করার কথাও রাজি না। এদিকে রিয়ার মা বাবাও কথা দিয়েছে। তৌকির চৌধুরীতে এসে বসলেন। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ কি অন্য কাউকে পছন্দ করে? কে জানে তো। তার মনে হয় না কাউকে পছন্দ করে। হঠাৎ এই কথা? ও যখন কাউকে পছন্দ করে না, তাহলে রিয়াকে বিয়ে করতে সমস্যা কি? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন। তো পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পে 6 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ কি অন্য কাউকে পছন্দ করে? কি জানি না তো। আর মনে হয় কাউকে পছন্দ করে। হঠাৎ এই কথা? ও যখন কাউকে পছন্দ করে না, তাহলে রিয়াকে বিয়ে করতে সমস্যা কি? তোমার ছেলেই ভালো জানে। তবে ওকে পছন্দ করে না, তাই হয়তো বিয়ে করতে রাজি না। আজ পছন্দ হয়নি তো কি হয়েছে? বিয়ে করলে ঠিকই পছন্দ হবে। কি বলছো, মাথা ঠিক আছে? আজকে দেখলে না কি রকম রেগেছিল। এরপর এই নিয়ে কথা বললে ও চলে যাবে। প্লিজ এগুলো বাদ দাও। কি করে বাদ দিব? আমি রিয়ার মা বাবাকে কথা দিয়েছি। কথা দিয়েছ? এখন তোমার ছেলে তো বিয়ে করতে চায় না। সাবিহা চৌধুরী কড়া গলায় বললেন, যতই যাই হোক বিয়ে রিয়ার সাথেই হবে। দরকার পড়লে ছেলেকে 100 বার বোঝাবো। কালকে ওকে বাড়িতে এনে আগে রাখবো। রিয়ার মা বাবাকে কালকে সকালে আসতে বলবো, আর শ্রাবণকে মিথ্যা বলে বাড়িতে আনবো। এরপর দেখো আমি দুজনের আংটি বদল করিয়েই ছাড়বো। তৌকির চৌধুরী চুপ করে রইলেন। মনে হচ্ছে মা ছেলের একতরফা লড়াই বেঁধেই যাবে। সাবিহা চৌধুরী চলে গেলেন। তৌকির চৌধুরী তার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে
বললেন, কি দরকার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দেওয়ার? বলেইছে তো বিয়ে করবে না, শুধু শুধু ঝামেলা করা। আর শ্রাবণ তো বলেই গেল এই নিয়ে কোনো কথা শুনতে পেলে বাড়িতেই আসবে না। কিন্তু এই মহারানীকে কি বুঝাবে? উনি আছে ওনার কথা নিয়ে। দেখা যাক কাল মা ছেলের কি ধামাকা বাঁধায়। আমি কিছুই বলবো না, যা বলার সব ছেলেই বলবে। পরের দিন সাবিহা চৌধুরী সকাল 10টার দিকে শ্রাবণকে মিথ্যা বাহানা দিয়ে বাড়িতে আনলেন। রিয়ার বাবা মাকে দেখে ও বুঝতে আর বাকি রইল না কী সব হবে সামনে। আর সকালে কামালের থেকে এমন কিছু খবর পেয়েছিল, আর তাই সত্যি হলো। শ্রাবণ নিজের রাগ কোনো রকম কন্ট্রোল করে সবার সাথে কথা বলল। মনে মনে ঠিক করলো শুধু আংটির কথা কেউ বলুক, একেবারে ঝড় বাঁধিয়ে দেব। তৌকির চৌধুরী শ্রাবণের মন বুঝতে পারলেন না, তবে চোখে দেখে বুঝতে পারলেন কিছু একটা হবে। জ্বর আসার আগেই পরিবেশ যেমন নিস্তব্ধ থাকে, শ্রাবণ ঠিক তেমন গুটুম বেঁধে আছে। তার মনে মনে অন্য একটা বিষয় নিয়ে খুব ভয় হচ্ছে, যা তিনি কাউকে বোঝাতেও পারছেন না। শ্রাবণকে দেখে রিয়ার মা বাবা সহ সবাই দাঁড়িয়ে গেলেন। শ্রাবণ সবাই গিয়ে নিজের মতো বসলো। তৌকির চৌধুরী খাবার টেবিলে একটি চেয়ার টানিয়ে বসলেন। সাবিহা চৌধুরী শ্রাবণের কাছে গিয়ে বসলেন। বেশ ঠান্ডা গলায় বললেন, শ্রাবণ, তুমি বারণ করার পরও আমি বিয়ের সাথে রিয়ার সাথে তোমার বিয়ে দিতে চাই। তুমি এখন বলছো ওকে বিয়ে করবে না, ঠিক আছে, তাই মানব। তবে আমি চাই তোমাদের আংটি পরিয়ে রাখতে। এরপরে তোমার সময় নাও, নিজেদের বুঝো, ভালোবাসতে শিখো। দেখবে রিয়া তোমার জন্য পারফেক্ট পার্টনার। শ্রাবণ মুখে হালকা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে বলল, বিয়ে করতে পারি এক শর্তে। রিয়ার বাবা রফিক সাহেব আর রিয়ার মা তানিয়া বেগমের শ্রাবণের দিকে তাকালেন। সাবিহা চৌধুরী বললেন, কি শর্ত বলো? তানিয়া বেগম বললেন, কি চাও তুমি বলো, টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাও শুধু বলো। শ্রাবণ বেশ বুদ্ধিমার সাথে বলে উঠল, শর্তটা হলো আমি যদি রিয়াকে বিয়ে করি তাহলে আমি বেকার অবস্থায় থাকবো, এই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকবো, স্পেশালভাবে থাকবো। আর আম্মু, বিয়ের পরে আমি তোমাদের কোম্পানির জন্য কিছুই করতে পারবো না, একেবারে আলাদা হয়ে যাব। বলতে গেলে খুবই সাধারণভাবে থাকবো, বলেও তোমাদের এইদিকে পা দেব না। ভুলে যাব যে আমি চৌধুরী বাড়ির ছেলে। এই কথা শুনেই রফিক সাহেবের চোখ হয়ে আলাদা একটা আনন্দের ঝিলিক দেখা গেল। সাথে সাথে বলে উঠলেন, তাহলে আমার বাড়িতে থাকবে, দরকার হলে আমার সম্পত্তি সব তোমাকে দিয়ে দিব, আর আমার কোম্পানিতেও তোমার করে দেব। শ্রাবণ তৃপ্ত গলায় বলে উঠলেন, শাহশ্রী চৌধুরী শ্রাবণ এতটাও বোকা নয় যে অন্যের স্বার্থের জন্য শ্বশুরবাড়ি গিয়ে থাকবে। আমি জাস্ট বলতে চাচ্ছি বিয়েটা হলে চৌধুরী বাড়ির সাথে এবং কি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সাথে কোনো রকম যোগাযোগ আমার থাকবে না। না কোনো প্রজেক্ট রেডি, না কোনো মিটিং। তৌকির চৌধুরী যা হয়েছিলেন সেটাই হলো, পুরো কোম্পানিটাই তো শ্রাবণের হাতে। এইগুলো থেকে নিভিল নিলে সব কিছুভাবে হ্যান্ডেল করবে তারা। আর দ্বিতীয়ত, একদিন পরে একটা ডিলের মিটিং। এই ছেলে যদি আলাদা হয়ে যায় তাহলে এই মিটিং কী হবে? কোম্পানি একদম বসে পড়বে। এখন তার এই ওয়াইফকে কি করে বুঝাবে? সে তো আবেগে ভাসছে। শ্রাবণ ঠান্ডা মাথায় ঠান্ডা একটা চাল চালালো। না তার আম্মু কথা বলছে, না তার বাবা, আর রইল রিয়ার বাবা মার কথা। ওরা শ্রাবণের মা বাবার দিকে তাকিয়ে আছেন। শ্রাবণ সুপাই গা এলিয়ে দিয়ে টেবিলে পা রাখলো। কারো মুখে কোনো কথা নেই। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরী, সময় নিয়ে ভাবতে থান, কি চান? তিনি আমতা করে বললেন, তুমি যা বলছো তাই করবে অবশ্যই। আর তোমার ছেলের কাজ সম্বন্ধে খুব ভালো করেই জানো। তোমার ছেলে যা বলে তাই দেখায়। এখন বলো কি করবে? যাও একটু ভাবো। ভাবার সময় দিলাম। রফিক সাহেব তানিয়া বেগম ডেকে রিয়ার কাছে যাওয়ায় মিথ্যা বাহানা দিয়ে ভিতরে একটা রুমে চলে গেল। রফিক সাহেব দাঁতে দাঁত চেপিয়ে তানিয়া বেগমকে বললেন, তোমার ভাতিজা তো উল্টো চাল চাললো। আমার ওকে মেয়ের জামাই করতে চাইছি, ওকে আমার কোম্পানি দিতে চাচ্ছি, কিন্তু ও তো বলছে বেকার হয়ে থাকবে, আলাদা থাকবে। কি করব এখন? কি করবে? এখন কোনো কথা না বাড়িও না, কোনো একটা কাজের বাহানা দিয়ে চলে যায়। এরপর ভাবিকে বোঝালেই হবে। না হলে এখানে থাকলে শ্রাবণের হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল হয়ে যাবে। আর রিয়া থাকুক, ওকে নিয়ে যাওয়া যাবে না। ও তাও ঠিক, ও এখানে থাকতেই হবে। কখন কি হয় সব খবর ওর কাছে থেকেই পাওয়া যাবে। এখন চলো। শ্রাবণ পায়ের ওপর পা তুলে বসেছিল। সাবিহা চৌধুরীর রুমে চলে গিয়েছে। তৌকির চৌধুরী চেয়ার থেকে উঠে শ্রাবণের কাছে এসে বসলেন। শ্রাবণ অপরের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। তৌকির চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে, হাসছ কেন?
দাঁড়াও না, একটু অপেক্ষা করো, চোর কিভাবে পালিয়ে যায় দেখতে পারবে। মিনিট দুয়ের পরে সাবিয়া চৌধুরী নিচে এলেন। এ তো ভাবাভাবির পরে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ভিতর থেকে রফিক সাহেব আর তানিয়া বেগম এলেন। তানিয়া বেগম সাবিয়া চৌধুরীকে বললেন, ভাবি শ্রাবণকে চাপ দিয়ে কাজ নেই, ও সময় নিয়ে ভাবুক ও কী করবে না করবে। শ্রাবণের মুখের ওপর বলে দিল, এই দিকে ঘুরে কথা বলো, যা উত্তর দেওয়া আমি দেব, জীবনটা আমার, তোমরা ভাবার না। তানিয়া বেগমের শ্রাবণের এই কথায় খানিকটা অপমানিত হলেন। শ্রাবণের মনে হচ্ছে ভুল কিছু বলেনি, ওদের উদ্দেশ্যে কি শ্রাবণের বুঝতে বাকি নেই। শ্রাবণ এটা ভেবে পায় না ফুপি হয়ে কি করে নিজেদের স্বার্থের জন্য ভাতিজিকে মেয়ের জামাই করতে চায়। ওদের উচিত শিক্ষা দেওয়া না পর্যন্ত শ্রাবণের স্বস্তির নেই। এই মুহূর্তে সাবিয়া চৌধুরী তানিয়া বেগমকে বললেন যে সে শ্রাবণীর সাথে কথা বলবেন। তানিয়া বেগমও আরও কিছু বললেন না। ওনারা সদর দরজার দিকে যেতে নিলেন। শ্রাবণ এবার উঠে দাঁড়ালো, দুজনের উদ্দেশ্যে কাট গলায় বলে উঠল, যাওয়ার আগে আমার উত্তরটা শুনে যান। রফিক সাহেব আর তানিয়া বেগম দুজনেই শ্রাবণের দিকে তাকালেন। শ্রাবণের গলার কণ্ঠ ভারী আর স্পষ্ট কণ্ঠে বললেন, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনাদের মেয়েকে বিয়ে আমি করব না। আর এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে এই বাড়িতে অ্যালাউ করা যাবে না। রফিক সাহেব হাসার চেষ্টা করে চলে গেলেন। তাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। চেয়েছিল শ্রাবণকে মেয়ের জামাই করে নিতে, কোম্পানিতে ঢুকিয়ে দিবে, কারণ বলতে শ্রাবণের প্রজেক্ট আইডিয়া আর স্কিলগুলো 100-তে 100। একে নিজেদের করতে পারলে ওদের ক্ষতি না বরং লাভই হবে। রিয়ার মা বাবা চলে যেতে শ্রাবণ সামনে থাকা কাচের টি টেবিলে একটা লাথি মেরে ভেঙে ফেলল। সাবিয়া চৌধুরী কিংবা তৌকির চৌধুরী কিছুই বললেন না। শ্রাবণ রাগে হিসফিসিয়ে বলে উঠল, 2 ভিলেন চলে গিয়েছে, আর এই ভিলেনটাকে চলে যেতে বলবে, না হলে সব লন্ডভন্ড করে দিব। আজ জাস্ট ওয়ার্নিং দিলাম। এরপরে যদি আমি শুনি যে ওরা কেউ এই কথা বলতে এসেছে তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে। সাবিয়া চৌধুরী তৌকির চৌধুরীর কানে ফিসফিস করে বললেন, আরেকটা ভিলেন কোথা থেকে এলো? তৌকির চৌধুরীর রাগে দাঁত চেপে বললেন, রিয়াকে বলছে, বুঝতে পারছো না? রিয়ার কথা বলতে বলতে রিয়া নিচে এলো, এতক্ষণে উপরে ছিল। শ্রাবণ রিয়াকে দেখে চলে যেতে নিলেই রিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া চলে যাচ্ছ? শ্রাবণ কিছু বলল না। তৌকির চৌধুরী বললেন, চলে যাবে। শ্রাবণ দাঁড়িয়েই রইল। কাব্য কল পেয়ে বিরক্ত ধরে ধরল না। কাব্য মেসেজ দিল, ভাইয়া কোথায় তুমি? কেন, কি হয়েছে? ভাইয়া হিয়া আপু শপিংয়ে গিয়েছে। কখন? তাও আধা ঘন্টা হবে। শ্রাবণ দাঁত চেপে লেখল, আধা ঘন্টা? তুই এখন যাচ্ছিস নি কেন? একবার বাড়ি ফিরলেই বলতে। সরি ভাইয়া। শ্রাবণ আর 1 সেকেন্ডও রইল না, সাথে সাথে চলে গেল। কামাল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শ্রাবণ দ্রুত গাড়ির কাছে এসে গাড়ির ভিতরে উঠে বসতে বসতে বলল, কামাল ইমিডিয়েটলি চলো। জি স্যার। এদিকে হিয়া নিয়ার সাথে শপিংয়ে এসেছে। শ্রাবণ জানতো না। একটু আগে কাব্য মেসেজ দিয়ে জানিয়েছে। শ্রাবণ ফোনটা বের করে তার বাবাকে কল করলো। ওইখানে থাকতেই কিছু কথা বলে আসলো ভালো হতো, কিন্তু সময় নেই যে। এই যে হিয়াকে আজ ধরতেই হবে, সবসময় পালিয়ে পালিয়ে বেড়ানো আজ বের করবে। এদিকে তৌকির চৌধুরী কল রিসিভ করে কথা বললেন। শ্রাবণ জানালো, রিয়ার মা বাবার উদ্দেশ্যে ভালো না, এটা যেন তোমার আম্মুকে জানায়। তৌকির চৌধুরী সম্মতি জানালেন। শ্রাবণ গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে এলো। ড্রাইভারকে সাথে নিয়ে ভিতরে ঢুকলো। মুখে মাস্ক পরে ঘোরাঘুরি শুরু করলো। হিয়াকে দেখা মাত্রই স্বস্তি পেল। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা শুরু হলো, যা এতক্ষণে হয়নি। হিয়া শ্রাবণকে খেয়াল করলো না, কিন্তু নিহার ওই চোখ থেকে শ্রাবণ আড়াল হলো না। বলতে গেলে শ্রাবণ ইচ্ছা করে নিহার চোখে ধরা দিল। তৎক্ষণে নিহা হিয়াকে বলে উঠল, নিহা তোর শ্রাবণ এখানে। হিয়া বিষয়টা অতত্ব গুরুত্ব দিল না, শপিংয়ে মন দিল। শ্রাবণ আর ওদের সামনে আসে না। শপিং করা হয়ে গেলে হিয়ার ড্রেসগুলো দাম দিতে চায়, কিন্তু সেখানকার ম্যানেজার ছেলেটা বলে উঠল, ম্যাম আপনার বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে। হিয়া অবাকের শেষ প্রান্তে। ও তো বিল বলতে টাকা কিংবা ফোনে পে করেই নেই, তাহলে ছেলেটা বলছে কোন বিল পে করা হয়ে গিয়েছে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তো কোনো টাকা পে করি নেই, তাহলে কি করে বিল পে করা হলো? ছেলেটা হাসলো, কিছু বলল না। নিহা নিজের বিল পেমেন্ট করতে নিলে ছেলেটা আবারও বলল, ম্যাম আপনারটাও বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে। নিহা রেগে গিয়ে বলল, এই মেয়ে ফাজলামো করেন? এই বিল না হয় পেমেন্ট হতে পারে, আমারটা হবে কেন? আজব তো। আজব নয়, বিলটা একজন অলরেডি পেমেন্ট করে দিয়েছে। হিয়া কপাল কুঁচকে বলে উঠল, সে কে ভাইয়া? ছেলেটা মুচকি মুচকি হেসে বলল, বিলটা আপনার হ্যান্ডসাম দিয়ে গিয়েছে। হিয়া মুখ ফুসকে
মুচকি বলে উঠল, আমার তো বিয়েই হয়নি, তাহলে হাজব্যান্ড কোথেকে এলো? নিহা হিয়াকে কোনো কথা না বলতে দিয়েই টেনে বাহিরে নিয়ে গেল। তোকে বলেছিলাম না এইখানে ওই শ্রাবণ এসেছে, তুই বিশ্বাস করলি না। তার মানে শ্রাবণ বিল দিয়ে গিয়েছে। ও বুঝতে পারি কিভাবে আমি কখন কোথা থাকি? নিহা হিয়ার কাঁধে হাত রেখে বলল, তুই আর যাই বলিস, সে তোকে খুব ভালোবাসে। ভালো না বাসলে কেউ কারো জন্য বাড়িঘর পরিবার ছেড়ে পিছন পিছন পড়ে থাকে আসবে? তোকে ভালোবাসে বলেই তোর উপর নজর রাখছে। হিয়া নিয়ার কথা শুনতে শুনতে কখন মুচকি এসে ফেলেছে তা ওর অজানা। শেষে বলে উঠল, বাহিরে চল। হিয়া আর নিহা রাস্তায় আসতে শ্রাবণের মার্জিত এসে থামলো ওদের সামনে। শ্রাবণ গাড়ি থেকে নেমে নিহাকে চোখ দিয়ে ইশারা করলো চলে যেতে। নিহা অগোছালো হিয়ার পিছন থেকে কেটে পড়ে একটা রিক্সা ডাক দিল। হিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিহার দিকে। নিহা রিল্যাক্সে গিয়ে রিক্সায় গিয়ে বসে হিয়াকে টাটা বলে চলে গেল। হিয়া বলল, এইটা নিয়ে যা, আমার একটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, তুই একাই আয়। হিয়া তাজব বনে চলে গেল। মনে মনে বলল, এমন বান্ধবী থেকে শত্রু ভালো, কি করে একা ফেলে চলে গেল। এদিকে শ্রাবণ গাড়িতে উঠে গলা কণ্ঠ ভারী করে হিয়াকে বলে উঠল, গাড়িতে উঠে বসো। হিয়া চুপচাপ গাড়িতে উঠে বসলো। শ্রাবণের থেকে একটু দূরত্ব নিয়ে বসলো। বেশি ইতস্তত লাগছে, তার জন্য হিয়া মাঝখানে শপিংগুলো ব্যাগগুলো রাখলো। শ্রাবণ ব্যাগগুলোর দিকে তাকিয়েই বলে উঠল, কি কিনলে গো বউজান? হিয়া শ্রাবণের দিকে ঘুরে বসলো। অনেক কিছু কিনেছি, এখন বলুন ড্রেসের বিল কি আপনি দিয়েছেন? শ্রাবণ গাছাড়া ভাব নিয়ে বলে উঠল, কি আমি বিল দেব মানে? আমি আবার কখন শপিংয়ে গেলাম? আমি তো মাত্রই এলাম। হিয়া মনে মনে বলল, হয়ে গেল, উনি জীবনেও স্বীকার করবে না। তবে তিনি সত্যিই ভালো, কেয়ারিং আছে। বউজান কি ভাবছো? কিছু না। ও তো কি কি কিনলে দেখাও না। হিয়া মুচকি হেসে একে একে সব ড্রেসগুলো দেখালো। শ্রাবণ শেষে বলে উঠল, নিজের জন্য কিনে বসে আছো, আমার জন্য কিনেছো কি? এই বলে শ্রাবণ আবদারের সুরে বলে উঠল, বউজান এবার আমাকে কিছু কিনে দাও। হিয়া মুচকি হেসে বলল, সিরিয়াস? সিরিয়াস। কালকে আমার সাথে শপিংয়ে যেও, টুকটাক পছন্দ করে দিও। ঠিক আছে, যাব। কামাল শ্রাবণের কথা শুনে শুধু অজ্ঞান হওয়া বাকি। সেই স্যারকে এই পর্যন্ত হেসে কথা বলার দূরে থাক, কখনো এত ফ্রি হয়েও কথা বলতে দেখিনি। তবে যাই হোক, স্যারের সাথে মেয়েটা খুব ভালো লাগছে, মানিয়েওছে। হিয়া কিছু একটা ভাবতে ভাবতে বলে উঠল, এই যে শুনুন। শ্রাবণ তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবার এই যে বললে? আমার নাম এই যে, শোনো, এইবারের মতো মাফ করে দিলাম। এরপর যদি তুমি বলেছো তাহলে আছাড় মারব। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আর বলবো না। গুড, আর কি বলতে চেয়েছিলে বলো। হিয়া হাঁসফাঁস করে বলল, কালকে বিকেলে একটু ছাদে আসবেন, একটা কথা বলবো। শ্রাবণ কৌতূহল নিয়ে হেসে বলল, কি কথা বলবেন বউজান? ভালোবাসি কথাটা বলবেন নাকি? বলো বলো। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সারপ্রাইজ থাকলো। শ্রাবণও হেসে বলল, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তবে বউজান, হেসেছো তো ফেসেছো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। গাড়ি চলছে আপন গতিতে। এর মাঝে হিয়া আর শ্রাবণ কোনো কথাই বলেনি। শ্রাবণ বেশ এক্সাইট হয়ে বসে কালকে কি সারপ্রাইজ দিবে সেটা দেখার জন্য। হিয়াও ভাবছে কালকে কি বলা যাবে শ্রাবণকে। দুজনের ভাবনার মাঝে কামাল গাড়ি থামালো হিয়ার বাসার সামনে। হিয়া আগেই নামলো, সাথে শ্রাবণও নেমে গেল। দুজন একসাথে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। শ্রাবণ ফ্ল্যাটের দরজা খুলে ড্রয়িং রুমে তাকাতেই হতভম্ব হয়ে গেল। কাব্য মাথা ফ্লোরে রেখে সোফায় পা উঠিয়ে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো শুয়ে আছে। শ্রাবণ দরজায় লক করে কাব্যের কাছে এসে বলল, এই তোর কি হয়েছে রে? এমন বাদরের মতো ঝুলে আছিস কেন? কাব্য পা নামিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাই বাড়িতে যাব। কেন? কি দরকার? ভালো লাগছে না একা একা, না কোনো বন্ধু না বাড়ির কারোর সাথে দেখা। শ্রাবণ কিছুটা হেলি সুরে বলে উঠল, এখনই এই অবস্থা, যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যাস তখন কি বাড়ি আসার জন্য কাঁদবি? ভাইয়া তোমার মতো আমি এই ভুল করব না। শ্রাবণ ব্রু কুচকে বলে উঠল, আমি ভুল করেছি? তো কি ভুল করেছি? তুমি যেমন তোমার শ্বশুর বাড়িতে এসে একা ভাড়া থাকছো, আমি তা করব না। আমি বাবা আর আম্মুকে সাথে নিয়ে থাকবো, তাহলে তো আর কারোর জন্য মন খারাপ হবে না। শ্রাবণ কোমরে হাত রেখে বলল, বেশি বুদ্ধি আছে তোর, তবে মনে হচ্ছে আমার বিয়ের আগে তোকেই বিয়ে করাতে হবে। কাব্য এই সুবাদে বলে উঠল, ভাইয়া একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। শ্রাবণ কড়া গলায় বলল, একদম না, তুই যত বুড়া হোস না কেন এখানেই থাকবি। ভাইয়া আধা ঘন্টার জন্য। শ্রাবণ কাব্যর কথা শুনেও ও না শোনার ভান করে নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠল, যা না করেছি কে?
আমিও তোর পিছনে লুক লাগিয়ে দিব, এরপর বন্ধুর কাছে না গিয়ে হসপিটালে পাঠিয়ে দিব। কাব্য বলল, ভাইয়া তুমি বড় ভাইয়া হয়ে ছোট ভাইয়াকে মারার হুমকি দিচ্ছ, তোমার বিয়ে হবে না দেখো। শ্রাবণ কাব্যের কথা শুনে হেসে ওয়াশরুমে চলে গেল। এদিকে কাজের মহিলাও রান্না করতে দিয়ে এসে গেল। শ্রাবণ শাওয়ার নিয়ে এসে ল্যাপটপ নিয়ে বসলো। সারাদিন এই সেই করতে করতে কোনো কাজই করা হয়নি। আর কালকে একটা ডিল ফাইনাল হবে, সেখানেও যেতে হবে। সাবিহা চৌধুরী রিয়ার বাবা মাকে উদ্দেশ্যে জানায়, পরে বাকরন্দ হয়ে বসে আছেন। কল্পনাতে ছিল না যে ফুপু হয়ে ভাতিজির সাথে এরকম একটা কাজ করবে। তৌকির চৌধুরী সাবিহা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আমার ভাবতেতেই কেমন লাগছে, তুমি এতটা করা হয়েও ওদের চাল ধরতে পারোনি। আমি কি আর জানতাম শ্রাবণের নিজের ফুপিওকে ওদের কোম্পানিতে নেওয়ার জন্য বিয়ের সম্বোধন নিয়ে এসেছে? জানোনি, এখন তো জানতে পেরেছ, তাহলে এখন কি আবারও বিয়ের কথা তুলবে? না, শ্রাবণের কাছে আমার ভুল স্বীকার করা উচিত এখন। যাক, এখন তাহলে তোমার বোঝা হয়েছে। রাত তখন 10টার কাছাকাছি। হিয়া রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে আছে। একটু পরপর মেসেজ চেক করছে, মনে মনে কথা কিছুই যে ভাবছে। কি করে কালকে শ্রাবণের সামনে গিয়ে কথা বলবে। আর কালকে মনে হয় শ্রাবণ শপিংয়েও যাবে সাথে নিয়ে। হিয়া খুশিতে ভাবছে। এই খুশির মাঝে এক বালতি জল ঢেলে দিতেই শ্রাবণ মেসেজ দিল, বৌজান কি করছো, ঘুমিয়ে গিয়েছো নাকি? হিয়ার সাথে সাথে মুচকি হেসে লেখলো, না ঘুমাই নেই। তাহলে কি করছো? নিশ্চয়ই অন্য কারোর সাথে কথা বলছিলে। না তেমন কিছু না। তেমন কিছু না আর কিছুই না হোক, যদি এমন কিছু শুনি তাহলে তোমাকে আর ছাড়বো না। এই তাসরির চৌধুরী শ্রাবণকে তুমি এখনও চিনো নেই। আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তুমি যেই হও না কেন, তোমাকে আমি ছাড়বো না। হিয়া শ্রাবণের মেসেজটা পড়ে ভয় পেল। বড় একটা শ্বাস নিয়ে বুকে সাহস নিয়ে লেখলো, আর যাই হোক আমি ওই খাতার নাম লিখবো না। ওকে, আর শোনো, যার জন্য মেসেজ দিয়েছি, বলুন কালকে তোমার নিয়ে শপিংয়ে যাওয়া হবে বৌজান। কালকে অফিসে একটা মিটিং আছে, সকালে বেরিয়ে যাব বলে এখনই জানিয়ে রাখলাম। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ঘুমিয়ে পড়ো বৌজান, অনেক রাত হয়েছে। ঠিক আছে, আর আপনি ঘুমাবেন না? ঘুম পাড়িয়ে দিয়ে গেলেই ঘুমাতাম। হিয়া লজ্জা পেয়ে লেখলো, ঘুমাবো, পরে কথা হবে। পালাচ্ছ? না, ঠিক আছে ঘুমাও। শ্রাবণ ফোনটা বিছানা রেখে তৃপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, শালার জীবনে কোনোদিন মেসেজ দেওয়া ধৈর্যটাও ছিল না। সকাল সকাল শ্রাবণ ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে চলে এলো। এখান থেকে একটু বাড়িতে যাবে, সেখান থেকে আবার বাবার অফিস থেকে পৌঁছাবে। শ্রাবণের গাড়ি এখনও আসেনি, তাই দাঁড়িয়েছিল। কি মনে করে যেন হিয়ার রুমের জানালার দিকে তাকালো। তখন হিয়া পর্দার সামনে এসে লুকিয়ে নিল। শ্রাবণের ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি খেলে গেল। ওইদিকে হিয়াও নিজের কাণ্ড দেখে হাসছে। বিড়বিড় করে বলে উঠল, ইস, উনি কিনা মনে করছেন। কামাল শ্রাবণকে স্যার বলে ডাক দিলে শ্রাবণ গাড়িতে উঠে বসলো। গাড়িটা চলে যেতেই হিয়া পর্দা সরিয়ে দাঁড়ালো। বেলা 10টার দিকে নেহা আসে। প্রাইভেট পড়তে যাবি? হিয়া চলে যায় নেহার সাথে। প্রাইভেটের সেন্টারে এসে দেখে শ্রাবণের গাড়িটা। হিয়া ভাবতে থাকলো, শ্রাবণ তো বলেছিল এই যে টাইমে কাজ থাকবে, আর ও যদি এই টাইমে কাজ না থাকে তাহলে গাড়িটা এখানে কেন? নাকি কাজে যায়নি? হিয়া পরে বের হবে। তখনও শ্রাবণের গাড়িটা ওইখানে রাখা ছিল। হিয়া ঠিক করলো আজকে গাড়িটার কাছে যাবে। যে ভাবা সেই কাজ। হিয়া এগিয়ে যাবে, ঠিক তখনই কামাল গাড়িটা নিয়ে চলে যায়। হিয়া এগিয়ে যেতে যেতে নিয়েও যেতে পারলো না। এরপরে আর কি, নেহার সাথে চলে গেল। বেলা প্রায় 2টা। শ্রাবণ মিটিং রুম থেকে বের হলো, সাথে তৌকির চৌধুরী। দুজনে লিফটের দিকে এগিয়ে গেল। শ্রাবণ লিফটের বাটন চাপ দিতেই তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ একবার নিচে যাচ্ছ? কেবিনে যাবে না? না, এখন যাব না, আমাকে যেতে হবে। কোথায়? শ্রাবণ সুসা জবাব দেয়, যেখানে থেকে সেখানে। আরেকটু থাকো, আমার কেবিনে চলো, তোমার আম্মু এসেছে, দেখা করে যাও। শ্রাবণ আর কি করবে, মুখের ওপর না করতেও পারলো না। খুব তাড়াতাড়ি নিয়ে তৌকির চৌধুরীর আগেই চলে গেল। শ্রাবণের কেবিনে এখনও লক করা, সেটা শ্রাবণ নিজেই রেখেছে। শ্রাবণ তার বাবার কেবিনে ঢুকলো। সেখানে সাবিহা চৌধুরী বসে ফাইনাল দেখছিলেন। তিনি শ্রাবণকে দেখে উঠে দাঁড়ালেন। কংগ্রাচুলেশন, ওয়াই ডিলটা ফাইনাল করে এলে তাই? শ্রাবণ নিজের মৃদু আঙুল দিয়ে কপাল চুলকাতে চুলকাতে বলে উঠল, ওহো,
মাথায় ছিল না। থ্যাংক ইউ আম্মু। শ্রাবণ, তুমি কি কিছু নিয়ে টেনশন? না। ও শ্রাবণ, আই এম এক্সট্রিমলি সরি। শ্রাবণ কপাল কুঁচকালো। সাবিহা চৌধুরী বললেন, আমি রিয়ার ব্যাপারটা না জেনে তোমার সাথে ওর বিয়ে ঠিক করতে চেয়েছিলাম। এখন সব জানার পরে মনে হচ্ছে ভুল হয়ে গেছে। শ্রাবণ হাসলো। এতে সরি বলতে হবে না আম্মু। আর ও ভিলেন কি চলে গিয়েছে? না, ঠিক আছে থাকুক। সাবিহা চৌধুরী ছেলেকে বসতে বললেন। শ্রাবণ বসলো না, বলল কাজ আছে, যেতে হবে। তৌকির চৌধুরী কেবিনে ঢুকতে শ্রাবণ বিদায় জানিয়ে চলে গেল। নিচে পার্কিং জোনে এসে দেখে কামাল চলে এসেছে। শ্রাবণ এগিয়ে যেতেই কামাল গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়ালো। শ্রাবণ বলে উঠল, বসো। মিনিট 5 পর শ্রাবণ কামালকে বলল, কামাল, হিয়ার বাড়িতে চলে গিয়েছে? স্যার, চলে গিয়েছে, তবে আজ না, প্রাইভেট শেষ করে এই গাড়ির দিকে এগিয়ে আসছিল। হয়তো আপনাকে দেখতে পরে আমি চলে এসেছি। বুঝতে পারিনি তো আমি ওইখানে ছিলাম না। না স্যার, বুঝতে দেয়নি। ভেরি গুড। শ্রাবণের ফোনে ছোট্ট একটা মেসেজ এলো, আমি চলে এসেছি। শ্রাবণ হেলেন দিয়ে কামালকে বলল, কামাল, এয়ারপোর্টে চলো। হোয়াইট, এয়ারপোর্টে কি আছে? চলো। এয়ারপোর্টে এসে শ্রাবণী একটু তাড়াতাড়ি নিয়ে ভিতরে ঢুকলো। হঠাৎ চোখ পড়ল চিরচেনা সেই মুখটা। শ্রাবণের বন্ধু সিয়াম। কথাটা কোণে দাঁড়িয়ে আছে সে। শ্রাবণ ওকে আসতে বলেছে, সপ্তাহখানিক থাকবে, আবার চলে যাবে। শ্রাবণকে দেখা মাত্রই সিয়াম হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কিরে, কেমন আছিস? ভালো, তুই? আর ভালো, তবুও তোকে দেখে অনেক ভালো লাগছে। শ্রাবণ সিয়ামকে নিয়ে গাড়িতে উঠল। সিয়ামকে বাড়িতে পৌঁছে দিয়ে এরপর নিজে বাসায় যাবে। এর মাঝে সিয়াম একটা দোকান থেকে একটা সিম কিনে মোবাইলে ভরল। বাংলাদেশি সিমটা ওর বাড়িতে রয়েছে, এখনকার বলে একটা কিনে নিল। শ্রাবণ সিয়ামের ফোনটা নিয়ে হিয়ার নাম্বারটা উঠিয়ে কল দিল। মূলত হিয়ার মন বুঝতেই শ্রাবণের কলটা করা। এদিকে হিয়াও মোবাইল নিয়ে পড়েছিল, কোনো কিছু না ভেবেই রিসিভ করলো। এপাশ থেকে সিয়াম বলল, আসসালামু আলাইকুম ভাবি। হিয়ার নাম্বারের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। চেনে না জানে না ভাবি কিসের জন্য বলছে। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাবি, আমি আপনার দেবর বলছি। কি, আমার তো বিয়েই হয়নি। মিথ্যা কেন বলছেন? বিয়ে তো হয়েছে আমার বন্ধুর সাথে। কি কবে হলো ভাই? আমিই তো জানি না। বিয়ে হয়নি? সিরিয়াস? হয়নি। বিরিয়ার। হুট করে মাথায় এলো শ্রাবণের কথা। ও হয়তো এই ছেলেকে বলতে বলেছে, না হলে কে এমন করে বলবে? হিয়াও তালে তাল মিলিয়ে বলে উঠল, ওই দেবর মশাই, ভুলে গিয়েছিলাম যে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। তাহলে আপনার স্বামী, মানে আমার বন্ধুকে ফোনটা দিন। আমার স্বামী বাসায় নেই। কোথায় গিয়েছে? হিয়া নাটকী সুরে বলল, জানেন, আমার স্বামীটা না একদম ভালো না। আপনি তো ওনার বন্ধু, নিশ্চয়ই জানেন উনি কেমন। বউ থাকতেও অন্য নারী দেখে বেড়ায়, বাসায় থাকে না, বউকে যে সময় দিতে হবে তাও জানে না। নিশ্চয়ই এখনও আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। শ্রাবণ দাঁত চেপে নিজের রাগ আটকালো। সিএম বলল, ভাবি, অন্যায়। আপনি কিছু বলেন না? কি বলবো, দুঃখের কথা। উনি তো আমাকে সময়ই দেন না, বউ কি জিনিস বুঝেই না। শ্রাবণ ফোনটা নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার কত সময় লাগবে, আমি আসছি। হিয়া কণ্ঠ শুনে পুরোই শর্ট। সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ হ্যালো, কে বলছেন? এসে বোঝাচ্ছি। হিয়া ফোনটা বিছানায় রেখে ছিটকে দূরে সরে গেল। ওর সাথে কয়েকটা দিন ধরে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। যেখানেই যায়, যা করে সব জায়গায় ফেসে যায়। ট্রুথ ডিয়ার খেলতে গিয়েও শ্রাবণের সাথে ফেসে গিয়েছে। শরবত নিয়ে ফেসে গিয়ে রয়েছে। ও যে হাসে তাও নাকি ফেসে গিয়েছে। এখন আবার কথা বলতে গিয়েও ফেসে গেল। হিয়া কপাল চাপড়ে মেরে বলে উঠল, আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। শ্রাবণ একটা সময় হিয়ার কথা ভাবতে ভাবতে হাসলো। আর সিয়াম হাসতে হাসতে বলল, ভাই, তুই অন্য মেয়ে নিয়ে ঘুরিস? ইস, তাও আবার ভালো বলেই নি তুই পরকীয়া লিপ্ত। আস্তাক ফিরুল্লাহ। বিকেলের দিকে হিয়া জানালো, দিয়া শ্রাবণের গাড়ির দিকেই মনে হয় আরও ভয় পেয়ে গেল। তবুও পর্দাটা হালকা সরিয়ে শ্রাবণকে দেখলো। শ্রাবণ বেশ গম্ভীরভাবে নিয়েই গাড়ি থেকে বের হলো। কালো ফর্মালি অফিস ড্রেস পরেছে। হিয়া চোখ সরাতে চেয়েও পারছে না। শ্রাবণ ড্রাইভারকে চলে যেতে বলে বাসায় ভিতরে ঢুকলো। শ্রাবণ সিঁড়ি বেয়ে উপরে নিজের ফ্ল্যাটে চলে এলো। কাব্য নিজের রুমে ঘুমাচ্ছিল। এই বেচারিকেও সাথে নিয়ে এসে আটকা রেখেছে। না বাড়িতে যেতে দিচ্ছে, না কোনো বন্ধুর সাথে দেখা করতে দিচ্ছে। আর অন্যদিকে কাজে আন্টি রান্না করে দিয়ে দিয়েছে। শ্রাবণ নিজের মতো রুমে ফিরে ড্রেস খুলে শাওয়ার নিয়ে যায়। শাওয়ার নিয়ে এসে কাভার থেকে শার্ট আর টি শার্ট, কালো প্যান্ট বের করে পরে নেয়। এরপর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ফোনটা হাতে নেয়।
ফোনেও চার্জ নেই। শ্রাবণ ফোনটা চার্জে বসিয়ে কাব্যকে দেখতে যায়। কাব্য রুমে এসে দেখে ঘুম থেকে উঠে বসে আছে। কাব্য শ্রাবণকে বলল, কখন এলে ভাইয়া? একটু আগে। ও, ডিলটা ফাইনাল হয়েছে? হয়েছে। কংগ্রাচুলেশন ভাইয়া, থ্যাংক ইউ। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। কাব্য বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে আসে। শ্রাবণ সোফায় বসে রইল। আজকে বিকালে হিয়া ছাদে যেতে বলেছিল, কিন্তু দুপুরে যে হুমকি দিয়েছিল মনে হয় না হিয়া আর আসবে। নিশ্চয় ভয় পেয়েই আসবে না। শ্রাবণ উঠে রুমে চলে গেল। ফোনে চার্জ থাকা অবস্থায় হিয়াকে কল দিল। হিয়া মায়ের সাথে রান্না করছিল, তাই শুনতে পায়নি। হিয়া মাথায়ও শ্রাবণের চিন্তা ছিল। বিকালে আসতে বলেছিল ছাদে, কিন্তু ওই কেমন করে যাবে সামনে? দুপুরে যে বদনাম করেছিল সেগুলো সব শুনে নিয়েছে। হিয়া তার মাকে রান্নার কাজে হেল্প করে রুমে এলো। এসে ফোনটা হাতে নিয়ে দেখলো শ্রাবণ আধা ঘন্টা আগে কল দিয়েছিল 9 বার। হিয়া কল ব্যাক করলো। শ্রাবণ ইচ্ছা করে ধরলো না। হিয়া 3-4 বার কল করলো, শ্রাবণ রিসিভ করলো না। হিয়া মেসেজে দিল, হাই, কি করেছেন? আজকে না আপনার দেখা করার কথা ছিল? অন্যদিন তো সাথে সাথেই কল ধরেন, আজ ধরছেন না কেন? ব্যস্ত নাকি? হিয়া মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয়ই শ্রাবণ রাগ করেছে তৎক্ষণাৎ কথায়, আর কল না ধরার কারণও। না হলে তো কল ধরে। হিয়া সাথে সাথেই লিখলো, রাগ করেছেন আমার ওপরে? আই এম সরি। এই যে শুনছেন? শ্রাবণ শেষের মেসেজটা দেখে ছোট্ট করে একটা মেসেজ দিল, 5 মিনিটে ছাদে এসো। লিখে ফোনটা পকেটে ভরল শ্রাবণ। আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াও কোনো উপায় না পেয়ে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ আগে ছাদে এসে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পেরিয়ে গেল, তবুও হিয়ার আসার নাম নেই। মেজাজটা চৌড়ে উঠে গিয়েছে শ্রাবণের। হিয়া ছাদে এসে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। বুক ধড়ফড় করছে। গলা খাকির দিয়ে ডাক দিল, হিয়া শুনছেন? শ্রাবণ পিছন ফিরে তাকিয়ে বলল, এত দেরি হয়? কয়টা সিঁড়ি বেয়ে উপরে আসতে হয়? আসলে আসলে নকল ছেড়ে এখন বলো, কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে বউজান? হিয়া মনে মনে বলল, এ রে, কি বলবো এখন? কিছুই তো ভেবে আসিনি। কি করি এখন? হিয়া হাঁসফাঁস করতে করতে বলল, রাতে বলবো, এখন কিছু বলতে পারবো না। শ্রাবণ এগিয়ে এলো হিয়ার দিকে। হিয়া এক পা পিছিয়ে যেতেই শ্রাবণ এগিয়ে যেতে যেতে বকা হেসে বলল, আমি একজন বউকে ভালোবাসতে জানি না, সময় দিতে জানি না, আবার আমার চরিত্র নিয়েও যেন কি যেন বলেছিল, যে আমি মেয়ে নিয়ে ঘুরে বেড়াই। হিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, না মানে না, আসলে আমি বলতে চাইনি। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।